ক্রনিটেল, তোমাদের গল্প আমাদের কণ্ঠে। এই দৃশ্য দেখার পর গরুগুলো গাড়ির রাশ ছেড়ে যেন বেরোতে চাইল। গাড়োয়ান ও বাকিরাও যে যেদিকে পারলো পালাতে লাগলো, কিন্তু পালাবে কোথায়? সেই মিশকালো অন্ধকার তাদের চক্রব্যূহের মতো যেন ঘিরে রেখেছে। সে এক নরকীয় দৃশ্য। পরিবারের মহিলা পুরুষ সকলে তারও স্বরে চিৎকার করছে। এমন সময় আস্তে আস্তে সেই বিশালাকায় দানবীয় মুখটি হাঁ করল, আর সেই সঙ্গে সঙ্গে শুরু হলো ঝোড়ো হাওয়া। সেই হাওয়া যেন সমস্ত লোকগুলো আর গরুগুলোকে টেনে নিয়ে সেই সর্বগ্রাসী গুহারূপী মুখের ভেতর পুরে ফেলতে চাইছে। রঘুবীর বাবু বুঝতে পারলেন এ কোনো ঝোড়ো হাওয়া নয়। বিশালাকায় ওই দানবীয় পিশাচ জোরে জোরে শ্বাস টানছে, আর তার জেরেই সমস্ত কিছুকে সে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে পিষে মেরে ফেলতে চাইছে। এমন ঘটনার আকস্মিকতায় রঘুবীর বাবু হতবাক হয়ে গেছেন। কে এই মহাশক্তিশালী দানব? কেন সে মারতে চায় তাদের? কিছু বুঝে ওঠার আগেই সেই ভ্যাপসা পচা তীব্র গন্ধযুক্ত শ্বাসের টানে যেন এক তীব্র ভূকম্পন শুরু হলো। টাল সামলাতে না পেরে খড়কুটোর মতো ছিটকে পড়লেন রঘুবীর বাবু। যন্ত্রণা ক্লিষ্ট শরীরটা নিয়ে তিনি দেখলেন সেই দানবীয় শ্বাসের টানে সমস্ত মানুষ ও গরু সমেত গাড়ি দুটো যেন আস্তে আস্তে এগিয়ে চলেছে সেই সর্বগ্রাসী দানবীয় মুখের মধ্যে। ধীরে ধীরে তার চোখের সামনেই পলকের মধ্যে তার সমস্ত পরিবার, চাকর বাকর, গরুর গাড়ি সবটাই সেই দানবীয় মুখের ভেতর তলিয়ে যেতে লাগলো। নরকীয় আর্তনাদে আকাশ কেঁপে উঠল। কেউ কিচ্ছু করতে পারল না। সেই বিশালাকার পিশাচের গনগনে চোখের শিখা আরো তীব্র হলো। তার মুখের ভেতর থেকে কড়মড় কড়মড় করে শব্দ ভেসে এলো, যেন থেতলে যাওয়া মাংস আর ভাঙা হাড় একসঙ্গে চিবিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে ভেসে এলো আকাশ ভেদী একাধিক প্রাণীর তীব্র মরণ চিৎকার। রঘুবীর অসহায়ের মতো পড়ে রইলেন। চেঁচিয়ে উঠতে চাইলেন, কিন্তু তার কণ্ঠরোধ হয়ে গেল। শেষবারের মতো তিনি দেখলেন তীব্র এক টান, এক মুহূর্তের নৈশব্দ, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল তার গোটা পরিবার। তারপর সেই সর্বগ্রাসী গুহার মতো বিশাল বিভৎস মুখমণ্ডলটা ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠে এলো, আর সেই সঙ্গে দেখা গেল এক অতিকায় কঙ্কালসার দেহকেও। অট্টহাসি করতে করতে সে লম্বা লম্বা পা ফেলে মিলিয়ে গেল সেই নিকষ কালো অন্ধকারে। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নামই হলো ক্রনিটেল। হাই, আমি সুচেতনা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে শুভায়ুর কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম পিশাচের প্রতিশোধ গল্পের প্রথম পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম পিশাচের প্রতিশোধ। মানুষ কখন সব থেকে বেশি কষ্ট পায় জানো? তারানাথের এমন কথায় আমি বেশ অবাকই হলাম। তারানাথের বয়স বেশ খানিকটা বেড়েছে, তা বলে পৃথিবীর কোনো কষ্ট, হতাশা কিংবা দুঃখ তার এই সদা হাস্যমুখে কখনোই কোনো ক্লেশের দাগ ফোটাতে পারেনি। স্ত্রীকে হারিয়ে নিজ দায়িত্বে একদা সংসার ত্যাগী তারানাথ একই সাথে পিতৃ ও মাতৃ স্নেহে চারিকে সুশিক্ষা ও সঠিক আচার বিচারে বড় করে তুলেছে।
সেই মাতৃহারা মেয়েকে সযত্নে সুপাত্রস্থ করার সময় সংসারের মায়া নামক বস্তুটি ভালোবাসার সঙ্গে মিশে তার বুকে যে মেয়ে হারানোর তীব্র চিনচিনে বেদনার উদ্রেক করেছিল তা বোধ করি বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা বলে তার মুখে তৃপ্তির হাসিটুকু কখনোই মিলিয়ে যায়নি। সারা সপ্তাহে কর্পোরেট জীবনের পেশাইকলে নিজের জীবনী শক্তিটুকু হারিয়ে ফেলে যখন শান্তির নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করি, তখন বসন্তের সুস্নিগ্ধ সুগন্ধি বাতাসের মতো তারানাথের গল্পগুলো আমার প্রাণে নতুন জীবনী শক্তির যোগান দেয়, তা সন্দেহাতীত। কিশোরী মজার ছলে প্রায়শই তারানাথের গল্পের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করে থাকে। তা বলে তারানাথের প্রতি তার যে শ্রদ্ধা এবং ভক্তি তা ইদানিং বেড়েছে বই কমেনি। তার প্রধান কারণ তারানাথের সাথে চরম সংকটপূর্ণ মুহূর্তে উপস্থিত থেকে আসন্ন জটিল পরিস্থিতির গুরুত্ব ও ভয়াবহতা সম্পর্কে অবগত হয়েছে। তা বলে যে পুরোপুরি সমস্ত ঘটনার প্রতি তার বিশ্বাস জন্মেছে তা মোটেও নয়। এই তো সেদিন কিশোরীর সাথে বিকেলে চায়ের আড্ডায় কথা হচ্ছিল। বুঝলে ভাইয়া, আমার মনে হয় বুড়ো কোনো জাদু মন্ত্রতন্ত্র জানে। ডাকিনী মায়ের জোড়া খাওয়ারি হোক কিংবা দেবী মাতঙ্গীর অভিশাপ, সব ক্ষেত্রেই তো ওর মুখের থেকে শেষ ঘটনাসমূহ শোনা। হয়তো তারানাথেরই কোনো জাদু মন্ত্র বলে আমরা প্রতিবারই দুঃস্বপ্নের ঘোরের মতো কিছু বিচ্ছিন্ন ঘটনাসমূহ নিজেদের চেতনাতে হারাই। কিশোরীর গা ছাড়া অবিশ্বাসের ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আমি না হেসে পারলাম না। আমি একগাল হেসে উত্তর দিলাম, তার মানে তুমি বলতে চাইছো চরম সংকট মুহূর্তে তোমার স্নায়ুর বিঘ্ন ঘটেনি, এসবই তারানাথের মায়া জাদু। তাহলে সেটাও বা কম কি হে ভায়া? এইরকম মায়া জাদু করে যে আমাদের মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চকর দৃশ্যপটের পরিবর্তন ঘটাতে পারে, সে তো এক কথায় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুঘর। সে সম্পর্কে কি কোনো সংশয়ের অবকাশ থাকে? আমার ছুঁড়ে দেওয়া অকাট্য যুক্তি খণ্ডন করতে চেয়েও চরমভাবে বিফল হয়ে এবং নিজের প্রতি কিছুটা অসন্তুষ্ট হয়ে বোধ করি কিশোরী অন্য প্রসঙ্গে আমার দৃষ্টি আকর্ষণ করল এবং আড্ডা কিংবা তর্কের প্রসঙ্গ পাড়া থেকে মফস্বল, মফস্বল থেকে শহর, শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য এবং সর্বোপরি রাজ্য থেকে এই হতভাগা দেশের সমসাময়িক দুর্দশা এবং জোচ্চুরির নিন্দায় মুখরিত হয়ে ক্ষান্ত হল। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিশ্রুতির মতো যুক্তি তর্কে হেরে যাওয়া প্রসঙ্গ অন্যান্য অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক তর্কের মাঝে কোথায় যে মিলিয়ে গেল তা দুজনেই লক্ষ্য করলাম না। তারপর তথাকথিত চাকুরিজীবী হয়ে বৃষ্টি মুখর পড়ন্ত বিকেলে জুতো জামা ভিজিয়ে আচমকা বৃষ্টি দেওয়ার জন্য ইন্দ্র দেবতাকে সাপসাপান্ত করতে করতে গেল রবিবার চার মাথার মোড়ের চায়ের দোকানটায় সাময়িক আশ্রয়ের উদ্দেশ্যে সর্বোপরি ভিজে একসা হয়ে চা পান করে নিজের শরীরকে চাঙ্গা করার চেষ্টা করছি। সেই মুহূর্তে আমারই মতো হতভাগ্য আরেক ব্যক্তিকে চায়ের দোকানে ঢুকতে দেখেই চিনতে পারলাম, আমার প্রাণের বন্ধু কিশোরী সেন। আমায় দেখে অকাল কুষ্মাণ্ড বৃষ্টির প্রতি ঘৃণার ভাবটা স্তিমিত হয়ে হালকা কৌতুকের ছিটে ফোটা কিশোরীর মুখে ফুটে উঠল। চা সহযোগে ধূম্রপান করতে করতে দুই বন্ধুর মধ্যে কথা হতে থাকল। আর বলাই বাহুল্য, বৃষ্টির দিনে তারানাথের কথা মনে পড়বে না এতটা অপ্রাসঙ্গিক কখনোই তারানাথ হয়ে পড়েননি। তথাপি দুজনেই এক প্যাকেট পার্সিং শো এবং এক ঠোঙা তেলে ভাজা নিয়ে বৃষ্টিতে ভেজার তিক্ততাকে পরিতৃপ্তির মাধুর্যে পরিণত করতে যাত্রা করেছিলাম মঠ লেনের উদ্দেশ্যে।
বেশ অনেক দিন হলো চারির বিয়ে হয়ে গেছে, ছোট্ট 3 মাসের শিশুও আছে। তাই বুড়ো বাপের সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা থাকলেও সময় ও সুযোগের অভাবে কিংবা সর্বোপরি দায়িত্বের চাপে তা ইদানিং আর হয়ে ওঠে না। তারানাথ বৃদ্ধ বটগাছের মতো নিজের মনন ও চিন্তার ঝুড়ি মেলে স্মৃতির মৃদু কম্পনে একাকী আন্দোলিত হতে থাকেন। আমার নিজেকে কিছু সময় অপরাধী মনে হলেও সংসার ও দায়িত্বের জটিল বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ শব্দের মানটা বজায় রাখতে পারলেও হুঁশ সর্বদা জাগরিত হয় না। সে যাই হোক, আমরা তারানাথের কাছে বৃষ্টির দিনে একবার পদধূলি নিতে যে আসবই, তার জন্য তার তান্ত্রিক বিদ্যার প্রয়োজন হয় না। তিনি হাসি মুখে আমাদের স্বাগত জানালেন। তারপর বিচ্ছিন্ন কয়েকটা প্রসঙ্গে কথা বলার পর এবং কুশল বিনিময়ের পর্ব মিটলে হঠাৎ বলে বসলেন, মানুষ কখন সব থেকে বেশি কষ্ট পায় জানো? কিশোরী এমন প্রসঙ্গে খানিকটা অবাক হলেও পরেক্ষণেই সামলে নিয়ে বলে ওঠে, মানুষ তো কতভাবেই কষ্ট পায়, তার কি কোনো নিয়ত্তা আছে? আমি কথার খেই ধরে বলি, তা ঠিকই বলেছ কিশোরী। মানুষ তো কতভাবেই আঘাত পায়, আঘাত থেকে শিক্ষা পায়, আর সেই শিক্ষা তাকে বড় করে তোলে। আশা ভঙ্গ হলে মানুষ কষ্ট পায়, আবার কোনো কিছু অপ্রাপ্তি থেকে গেলেও মানুষ কষ্ট পায়। কাউকে হারালে কষ্ট পায়, আবার কেউ ভুল বুঝলে তাতেও কষ্ট পায়। আমাদের কষ্ট ভরা জীবনে আনন্দ কেবল অতিথি মাত্র। তারানাথ মুচকি হেসে বললেন, তোমাদের কথায় যুক্তি আছে, তবে কি জানো, মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন তার অধিকারের জিনিস কেউ তার থেকে ছিনিয়ে নেয়। কিশোরী তার কথার তাৎপর্য ধরতে না পেরে বলল, আপনার কথার জটিলতা জিলিপির প্যাঁচের থেকেও বেশি জটিল এবং ঘোড়ার ডিমের মতোই অপ্রাসঙ্গিক, বুঝলেন কি না? আকস্মিক এমন তাচ্ছিল্য তারানাথের গোটা মুখটাকে থমথমে করে তুলল। মুখের ওপর বলি রেখাগুলো রক্তিম হয়ে ফুটে উঠল। আমি ঘটনার গুরুত্ব উপলব্ধি করে বলে উঠলাম, তা ঠাকুরমশাই, বৃষ্টির দিনে বুঝি আমাদের জন্য স্মৃতি রোমন্থন করে কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরতে চলেছেন? তারানাথ অবজ্ঞার হাসি হেসে বললেন, হ্যাঁ, সে অভিজ্ঞতা শোনানোর ইচ্ছে থাকলেও তা বোধ করি তোমাদের মনে রোমাঞ্চের বদলে ঘোড়ার ডিমের মতোই অপ্রাসঙ্গিকতা জাগিয়ে তুলবে। বলেই কিশোরীর দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, মোটেই না ঠাকুরমশাই, আপনি বলুন। আপনার সাথে অভিযানে যাওয়ার পর থেকে আমাদের মনে আপনার প্রতি যেটুকু সংশয় ছিল তা কর্পূরের মতো উবে গিয়েছে, সে কথা বললে মিথ্যে বলা হবে না। তারানাথ আমার কথায় কিছুটা ধাতস্থ হয়ে আমাদের আনা একটা পাসিং শোতে সুখ টান দিয়ে বলা শুরু করলেন, আজ তোমাদের যে অভিজ্ঞতার কথা শোনাতে চলেছি, তখন আমি 26 বছরের যুবক। পথে পথে ঘুরে বেড়াচ্ছি সৎ গুরুর সন্ধানে। সত্য বজ্রতান্ত্রিকের থেকে সামান্য তান্ত্রিক শক্তি লাভ করেছি। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য তখনও আমি হইনি। সারাদিনের পথশ্রমে ক্লান্ত হলে ভিক্ষে করা চিড়ে মুড়ি আর পুকুরের জল খেয়ে বেশ দিন কাটছে। তোমরা ভাবছো আজকালকার পুকুর মানে পানা ভরা দূষিত জল। আগে নয়, তখন পুকুরের জল স্বচ্ছ স্ফটিকের মতোই পানযোগ্য ছিল। সে যাই হোক, পথ চলতে চলতে মেদিনীপুরের গোপালপুর গ্রামে পৌঁছে যাই। গোপালপুর গ্রামে যখন প্রবেশ করি তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম, যাক, সন্ধ্যায় যখন হয়ে গেছে তখন আর কারুর বাড়িতে আশ্রয় না নিয়ে গ্রামের কোনো মন্দিরেই আশ্রয় নিয়ে নেব রাতটার জন্য। সেই মতোই হেঁটে চললাম। কিছুক্ষণ হাঁটার পরই
চোখে পড়ল গোপালপুর গ্রামের চণ্ডী মন্দির। মনে মনে স্থির করলাম আজকের রাতটা তবে এই চণ্ডী মন্দির সংলগ্ন যে বুড়ো বটগাছটা আছে তার তলাতেই রাতটুকু কাটিয়ে নেব। বটগাছের তলাটা বেশ সুন্দর করে শান বাঁধানো বেদি দিয়ে পরিবেষ্টিত। সেই বেদির উপরেই কাপড় বিছিয়ে বিশ্রাম নেওয়ার জোগাড় করছি, এমন সময় পিছন থেকে এক পুরুষালী কণ্ঠস্বরে আমার উদ্দেশ্যে প্রশ্ন এলো, কে ওখানে? আপনাকে তো ঠিক চিনলাম না। এ গায়ে নতুন নাকি? পিছন ঘুরে দেখি মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, পরনে ফতুয়া আর ধুতি। আমি তার প্রশ্নের উত্তরে বললাম, ঠিকই বলেছেন, আমাকে আপনার চেনার কথাও নয়। আমি পথচারী সাধক মানুষ। আমার নাম তারানাথ চক্রবর্তী। পথে ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে এসে পৌঁছেছি। সন্ধ্যা ঘনিয়ে আসতে কোথায় আশ্রয় নেব বুঝতে পারছিলাম না, তাই এই চণ্ডী মন্দির সংলগ্ন স্থানেই আশ্রয় নেওয়ার পরিকল্পনা নিচ্ছিলাম। আপনার যদি অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে আমি অন্যত্র চলে যেতে পারি। ভদ্রলোক এবার গলার স্বর খানিক নরম করে বললেন, আরে না না মশাই, না না, আমার বলার উদ্দেশ্যটা ছিল না। আসলেই ভর সন্ধেবেলা মন্দির সংলগ্ন চত্বরে অচেনা লোককে দেখে একটুই ঘাবড়ে গিয়েছিলাম আর কি। এই বলে ভদ্রলোক লণ্ঠনটা উঁচিয়ে ধরে আমার দিকে খানিক এগিয়ে এলেন। যাও বা এই সাঁঝবেলার যোজনাতে সব কিছুই প্রায় স্পষ্টই দেখা যাচ্ছিল। ঠিকই আন্দাজ করেছিলাম ভদ্রলোক আমার থেকে বয়সে বেশ খানিকই বড়। বয়স আন্দাজ 40-এর কাছাকাছি হবে। ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক দূর থেকেই এসেছেন। পথশ্রমে যথেষ্ট ক্লান্ত দেখাচ্ছে। রাত বিরেতেই ফাঁকা চত্বরে আশ্রয় না নিয়ে চলুন না আমার বাড়িতে চলুন, ওখানেই না হয় আশ্রয় নেবেন। আমরাও খানিক ওই অতিথি সৎকারের সুযোগ পেয়ে যাব আর কি। ভদ্রলোক সত্যিই বলেছিলেন। সারাদিনের পথশ্রমে যথেষ্ট ক্লান্ত বোধ করছিলাম, তাই স্বাভাবিকভাবেই ওনার নিমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না। অতিমধ্যে জানতে পারলাম ভদ্রলোকের নাম অনাদিমোহন বন্ধঘটি। ওনারা এখানকারই বহুদিনের বাসিন্দা। পেশায় উনি জমিদার বাড়ির খাজাঞ্চি। এই সকল গল্প করতে করতেই পৌঁছে গেলাম মহাশয়ের বাড়িতে। দেখেই বুঝতে পেরেছিলাম চেনারা সত্যিই বিত্তবান লোক। গৃহে প্রবেশ করতেই অনাদিবাবু তার পরিবারের সকলের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। পরিবারের সদস্য বলতে মোট 5 জন। অনাদিমোহনের স্ত্রী, পুত্র ও তার কন্যা এবং তার পিতা নরেন্দ্রমোহন। পরিবারের প্রত্যেকটি মানুষের ব্যবহারই অমায়িক। যাওয়ার সাথে সাথে যেন আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ওনার পরিবার। চাকর বাকররা হাত মুখ ধোয়ার জল এগিয়ে দিল। ভেতর ঘর থেকে অনাদিমোহন বাবু নিজে আমার জন্য নতুন পোশাক এনে দিলেন। হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে বৈঠকখানায় বসার সঙ্গে সঙ্গেই এসে গেল গরম গরম লুচি আর তরকারি। উচ্চ মার্গের সাধনার জন্য প্রায় সর্বদাই বাইরেই কাটাতে হয়। স্বাভাবিকভাবেই কৃচ্ছ সাধনের পথ আমাকে বেছে নিতেই হয়েছিল। কিন্তু মাঝে মাঝে যখন কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয়ের সুযোগ পেতাম তখন আর নিজেকে সামলে রাখতে পারতাম না। তোমরা তো শুনেছ আমি ছোট থেকেই খাদ্য রসিক মানুষ, তাই লুচি তরকারি পরিবেশনের শোভা আর ঘ্রাণেই মন ভরে উঠল। লুচির সোনালি আভা, তরকারির মশলার উষ্ণ গন্ধ যেন গৃহস্থের আতিথ্যের গভীরতাকেই ব্যক্ত করছিল। সামনের থালাটি দেখে মুখে জল এসে গেল।
দীর্ঘদিনের কৃচ্ছ সাধনের পর এমন ভোজ সহজে মেলে না। তাই আর অপেক্ষা না করে পরম তৃপ্তিতে খাওয়া দাওয়া সম্পন্ন করে অনাদিবাবুর সেজে আনা হুঁকোতে বসে বসে মনের সুখে টান দিতে লাগলাম। এমন সময় অনাদিমোহন বাবু তার পিতাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। বৃদ্ধ মানুষটির সাথে সেই স্তক কোনো কথা হয়নি, তাই আমি হাত থেকে হুঁকোটা নামিয়ে ভদ্রলোককে ভক্তি ভরে প্রণাম করলাম। ভদ্রলোক সুসম্পন্ন মুখে আমাকে আশীর্বাদ করে বললেন, দীর্ঘজীবী হও বাবা। অনাদিবাবু এবার আমার উদ্দেশ্যে বললেন, আসলে বাবা মশাই আপনার সাথে একটু কথা বলবেন বলেই এলেন। বুঝতেই তো পারছেন, একা মানুষ সারাদিন বাড়িতেই কাটান, তাই নতুন কেউ বাড়িতে এলে উনি বড্ড বেশি খুশি হন। আশা করি আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটালাম না? হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, না না, ছি ছি, ব্যাঘাত কেন ঘটবে? আমি তো নিজেই ওনার সাথে পরিচয় করতে চাইছিলাম। ভালোই হয়েছে উনি এসেছেন। বেশ বেশ, তবে আপনারা কথা বলুন, আমি রাতের আহারের দিকটা দেখি তবে, কেমন? হ্যাঁ, কথা বলুন। এই বলে অনাদিবাবু চলে গেলেন। ওনার বাবা ইতিমধ্যে তক্ত বসে আরাম করে বসে পড়েছেন। আমাকে ওনার পাশে বসতে বললেন। ভদ্রলোকের বয়স আন্দাজ 60-এর অনেকটা উপরেই হবে, 70ও হতে পারে। বয়সের ভারে ঈষৎ ঝুঁকে পড়েছেন। গায়ের বর্ণ দুধে আলতা, চোখে মুখে দীর্ঘ সময়ের অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বুঝতেই পারছিলাম যুবককালে ভদ্রলোক যথেষ্ট দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। এবার তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাছা, তোমার বাড়ি কোথায়? অনাদির মুখে শুনলাম তুমি নাকি গৃহত্যাগী সাধক। তা এত অল্প বয়সে সাধনার পথ বেছে নেওয়া তো সহজগম্য নয়। এজন্য তীব্র আত্মসংযম থাকতে হয়। আমি ওনাকে আমার বাসস্থান, পরিবারের ব্যাপারে সব কিছুই বললাম। আর এও বললাম যে কিভাবে একটা সময়ের পর আমার সংসার ধর্মের ওপর থেকে মন সম্পূর্ণ উঠে যায় এবং শুধুমাত্র শুদ্ধ মনে উচ্চ মার্গের সাধনার পথই হয়ে ওঠে আমার জীবনের মূল লক্ষ্য। নরেন্দ্রমোহন বাবু আমার কথার প্রত্যুত্তরে বললেন, বেশ বেশ, সবই বুঝলাম, কিন্তু কি বলো তো বাছা, যে পথ তুমি বেছে নিয়েছো সে পথ তো আর সহজ পথ নয়। অনেক বিপদ, অনেক কৃচ্ছ সাধন, অনেক তপস্যা আর সংযমের মাধ্যমেই উচ্চতন্ত্রে সিদ্ধ হওয়া যায়। আমি তোমাকে তোমার লক্ষ্য থেকে পথভ্রষ্ট করছি না বাছা। আমি জানি তোমার সংকল্প দৃঢ়। তবু বলি, তন্ত্রের পথ কেবল জয় আর সিদ্ধির পথ নয়, এটা ত্যাগের, পরীক্ষার, বহু রক্ত ও সুরপথ। যে এই পথে পা রাখে সেই বোঝে এই পথ কেবল শক্তির নয়, দায়িত্বেরও। আমি শুধু তোমাকে বাস্তবটা বললাম, কারণ এককালে এই মানুষটাও তোমার মতোই সংসার ধর্ম ছেড়ে বেরিয়ে পড়েছিল অজানার উদ্দেশ্যে, তন্ত্র সিদ্ধ হতে। কিন্তু কথায় আছে না, সকলই দয়াময়ী মায়ের ইচ্ছা। ওনার ইচ্ছা ছাড়া এ জগৎ সংসারে খিটছুটি হয় না। তাই আমাকেও ঘটনা চক্রে ওই পথ ছেড়ে সংসার ধর্মের পথকেই বেছে নিতে হয়েছিল। স্পষ্টতই বুঝতে পারছিলাম বলতে বলতে ভদ্রলোক স্মৃতি বিজড়িত হয়ে পড়ছেন। হয়তো কোনো এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনায় এককালে পথচারী সাধক মানুষটাকে সংসারের মায়াজালে ঝুড়িয়ে ফেলেছিল, যা তিনি আর কোনোদিনও উপেক্ষা করতেই পারেননি। আর আজ বহুকাল পর
আমাকে দেখেই হয়তো স্মৃতির গহীনে চাপা পড়া সেই পুরনো ঘটনাগুলোর আবছা ছায়া নতুন করে উঁকি দিচ্ছে ওর মনে। আর আমিও সেই স্মৃতির আড়ালে পতিত ঘটনা শোনার আগ্রহটাকে কিছুতেই উপেক্ষা করতে পারলাম না। একরাশ কৌতূহল নিয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, যদি আপনি কিছু মনে না করেন তবে কি জানতে পারি কি কারণে আপনাকেও সংসারের বাঁধনে বাঁধা পড়তে হয়েছিল? ভদ্রলোক আমার দিকে তাকিয়ে স্মিত হাসলেন, বললেন, শুনবে যখন বলছো তখন বলছি বেশ। তবে কিন্তু আমার এই 70 বছরের জীবনকালে এ ঘটনা আমি সেই সময়কালীন মানুষ ছাড়া আমার পরবর্তী প্রজন্মের কারো সাথেই ভাগ করে নিইনি। তোমাকে দেখে আবার নিজের যৌবনকালের প্রতিচ্ছবিটা মনের মধ্যে ফুটে উঠল, তাই তোমাকেই বলে যাই। অন্তত পক্ষে তুমি জানলে আমার মৃত্যুর সাথে সাথে এই ঘটনা তো আর পৃথিবী থেকে একেবারে মুছে যাবে না। এই বলে বৃদ্ধ সবে শুরু করতে যাচ্ছিলেন, তখনই অনাদিবাবু এসে পড়লেন। বৃদ্ধ তৎক্ষণাৎ থেমে গেলেন। বুঝতে পারছিলাম তার জীবনের এই অধ্যায়ের কথা তার একমাত্র পুত্রকেও তিনি বলেননি কখনো। অনাদিবাবু এসে শশব্যস্ত হয়ে বললেন, ঠাকুরমশাই চলুন, খাবার প্রস্তুত, আর দেরি করে লাভ নেই, আহার গ্রহণ করবেন, চলুন। বাবা মশাই আপনিও আসুন, অনেক তো রাত হলো, আসুন। কিন্তু আমার মনের মধ্যে তখনও বৃদ্ধের পূর্ব জীবনের কাহিনী শোনার ইচ্ছে রয়েই গেছে। বৃদ্ধের মুখের দিকে তাকাতেই বুঝলাম যে বিচলিত হওয়ার দরকার নেই, তিনি ঠিক সময় করে আমাকে সব বলবেন। অতঃপর খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে বসলাম। আগেই বলেছিলাম এনারা যথেষ্ট বিত্তবান মানুষ এবং অতিথি সৎকারের দিক দিয়ে কোনো অংশে কম যান না। খাবারের থালা সাজানো রাজকীয় ভোজের মতো। সুগন্ধি ঝিঙে শাল চালের ভাত, ভাতের উপরে ঘি ঢালা, সঙ্গে শুক্তো, সোনামুগের ডাল, কষা মাংস, নরম লুচি আর পঞ্চব্যঞ্জন, শেষে সরপোড়া দই আর ছানার মিষ্টি। খাবারের অনন্য স্বাদে মন ভরে গেল, কিন্তু কৌতূহল তখনও মনের কোণে দোলা দিচ্ছিল। খাওয়া দাওয়ার পর্ব মেটার পর নিজের জন্য বরাদ্দ কক্ষে এসে হুঁকো খাচ্ছি। অনাদিবাবু এসে তখন বললেন, যাক, এখনো জেগে আছেন দেখছি, ভালোই হলো তাহলে। আসলে ঠাকুরমশাই যদি কিছু মনে না করেন একখানা কথা বলি। কাল আমাদের গ্রামের জমিদার বাড়ির মেয়ে সৌদামিনীর বিবাহের আশীর্বাদ অনুষ্ঠান। আপনি যখন আমাদের গ্রামে এসেইছেন তখন আমাদের পরিবারের সাথেই কাল জমিদার বাড়ির ওই অনুষ্ঠানে চলুন না। আপনি সাধক মানুষ, আপনার আশীর্বাদ পেলে সৌদামিনীর জীবনে আরও কল্যাণ হবে। জমিদার বাবু ধর্মপ্রাণ মানুষ, আপনার উপস্থিতিতে তিনি খুবই আনন্দিত হবেন, তাই দয়া করে থেকেই যান না কালকের দিনটুকু। আমিও ওনার আর নিমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না। যাকে এই গায়ে আরো কটা দিন না হয় থেকেই যাব, জমিদার বাড়ির সাথেও পরিচয় হয়ে যাবে এবং এই অচিলায় নরেন্দ্রমোহন বাবুর কাছ থেকে তার জীবনীও শোনা হয়ে যাবে। অনাদিমোহন বাবু আমাকে রাতের সম্ভাষণ করে চলে গেলেন। শুভরাত্রি। সারাদিনের পথশ্রমে এবং এই এলাহি আতিথেয়তার দরুন সঙ্গে সঙ্গে চোখে একরাশ ঘুম নেমে এলো। ঘুমোতে যাওয়ার আগে অজান্তেই চোখ চলে গেল পায়ের কাছে থাকা জানালাটার দিকে। মুহূর্তেই বুকের ভেতর কেমন যেন অস্বস্তির স্রোত বয়ে গেল। পূর্ণিমার চাঁদটা সারা আকাশ জুড়ে আলোর তুতি ছড়াচ্ছিল। এখন সেটাকে
ধীরে ধীরে গ্রাস করছে একরাশ কালো মেঘ। অদ্ভুত, আজ তো বৃষ্টি হওয়ার কথাই নয়, বাতাসে সেরকম আভাস নেই। তো কেন এভাবে এখানে মেঘ জমতে শুরু করলো? মনের কোণে যেন একটা অদৃশ্য অস্বস্তি দানা বাঁধতে চাইল। কিন্তু সারাদিনের ক্লান্তি শরীরকে এতটাই ভারী করে তুলেছিল যে বেশি কিছু না ভেবে আমি চোখ বন্ধ করলাম। অন্ধকারের গহরে তলিয়ে যেতে যেতে মনে হলো যেন কোথাও কিছু একটা ঠিকঠাক নেই। এতটা বলার পর তারানাথ খানিক থামলেন। কিশোরী রানা পালসিং শো এর প্যাকেটটা থেকে একটা পালসিং শো ধরিয়ে আবার বলতে শুরু করতে যাচ্ছিলেন, এমন সময় কিশোরী বাধা দিয়ে বলে উঠল, তা আপনি কি করে জানলেন যে বৃষ্টি হবে না? আপনি কি তন্ত্র সাধনার পাশাপাশি আবহাওয়া চর্চাও করে থাকতেন নাকি? বলেই মিটিমিটি হাসতে লাগলো। তারানাথ রাগত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে উঠলেন, আহাম্মক যে কত রকমের হয় তা তোমাকে দেখলেই বোঝা যায়, কিছুই তো জানো না। তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ শাখা আগমতন্ত্রে প্রকৃতির বিভিন্ন ক্ষীণ বিষয় সম্পর্কে বলা আছে, এবং এও বলা আছে কিভাবে কি উপায়ে প্রকৃতির বিভিন্ন দুর্যোগকে একটু হলেও মোকাবিলা করা যেতে পারে। যাও বা প্রকৃতির উপর নিয়ন্ত্রণ আনা মোটেও সহজ ব্যাপার নয়, তবুও উচ্চমার্গের সাধনার দ্বারা মাঝে মাঝে কিছু দুর্যোগকে ঠেকানো যায়। এতটা বলে ঠাকুরমশাই আবার মূল ঘটনাতে প্রবেশ করলেন। তো যেটা বলছিলাম তোমাদের, সেদিন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ঘুমটা ভেঙে গেল এক কান ফাটানো বাজের শব্দে। ঘুমটা ভাঙতেই দেখি গোটা আকাশ একদম কালো মেঘে ছেয়ে গেছে। বাজটা এতই জোরে পড়েছে গোটা গ্রাম হয়তো শুনতে পেয়েছে। মনটা কেমন যেন কু ডাকতে লাগলো, কিছু যেন একটা গরমিল আছে এর মধ্যে। এমনটা হওয়ার যেন কোনো কথাই ছিল না। যাই হোক, মনের মধ্যে একরাশ দুশ্চিন্তা নিয়ে দয়াময়ীর নাম জপ করতে করতে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম সোনালি রোদে ঝলমল করছে গোটা গোপালপুর। শিশির ভেজা পাতায় আলো ঝিলমিল করছে, মাটির পথ সোনালি আভায় দীপ্ত। দূরে বাঁশবনের ফাঁক দিয়ে কুয়াশা আস্তে আস্তে সরে যাচ্ছে। পাখির কাকলি, গরু ছাগলের ডাক আর গৃহস্থের উনুনের ধোঁয়ায় সকাল যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। এই প্রাণবন্ততা লক্ষ্য করে আমার মনের মধ্যে থেকেও রাতের সমস্ত দুশ্চিন্তা নিমেষেই উধাও হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, মিছিমিছি হয়তো চিন্তা করছিলাম, প্রকৃতি দেবীর কার্যকলাপ কি সব সময় আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য হয়? মনে মনে একটু হাসলাম। শয্যা ত্যাগ করে প্রাতকৃত সেরে হাত মুখ ধুয়ে দাওয়ায় বসে আছি। অনাদিমোহন বাবু এসে বললেন, ঠাকুরমশাই তৈরি হয়ে নিন, আপনার জন্য পাড় ভাঙা ধুতি আর পাঞ্জাবি রাখা আছে ঘরে। স্নান সেরে তৈরি হয়ে নিন, তারপর আমরা একসঙ্গে সবাই মিলে রওনা দেব জমিদার বাড়ির উদ্দেশ্যে। আমি ওনাকে গত রাতে বাজ পড়ার প্রসঙ্গে জিজ্ঞেস করতে উনি বললেন, আরে আর বলবেন না ঠাকুরমশাই, কথা নেই বার্তা নেই, জ্যোৎস্না রাতে কোথা থেকে ওই এক রাশ কালো মেঘ জমে এলো, আর তারপরই ওই রকম মারাত্মক বাজের আওয়াজ। প্রকৃতির মতিগতি বোঝা বড় দায় ঠাকুরমশাই, বড্ড দায়। আমিও হাসতে হাসতে মাথা নেড়ে
ওনার কথায় সায় দিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি কোন মহাবিপদের ইঙ্গিত প্রকৃতি সেই রাতে আমায় দিয়েছিল। তো যাই হোক, তখনকার মতো নিশ্চিন্ত মনে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হতে নিজের কক্ষে চলে এলাম। সময় মতো তৈরি হয়ে এসে দেখি বাড়ির সকল সদস্যরাও প্রস্তুত। আগে থেকেই দুটি গরুর গাড়ি ঠিক করে রাখা হয়েছিল। অনাদিমোহন বাবুর পত্নী, তার পুত্র এবং কন্যাকে নিয়ে একটি গরুর গাড়িতে করে রওনা দিলেন, আর অন্য গাড়িতে করে আমি, অনাদিবাবু, ওনার বাবা এবং ওনাদের বিশ্বস্ত চাকর রঘুয়া রওনা দিলাম। যেতে যেতে লক্ষ্য করছি গ্রামের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে শস্য শ্যামলা, পাখির সুমধুর কলতান। গ্রামের বাকি লোকেরাও চলেছে তাদের জমিদার বাড়ির অনুষ্ঠানে। এসব কিছুর মধ্যেও একটা জিনিস আমাকে বড়ই চিন্তিত করে তুলছিল। নরেন্দ্রমোহন বাবুর মুখমণ্ডলে কেমন যেন চিন্তার ছাপ। বৃদ্ধ কি নিয়ে যেন ভীষণ চিন্তামগ্ন। যাক, আমি আর এ ব্যাপারে ওনাকে কিছু জিজ্ঞেস করলাম না। আসলে বয়স্ক মানুষেরা কখন যে কি বিষয় নিয়ে চিন্তামগ্ন হয়ে পড়েন তা বোঝা বড়ই জটিল ব্যাপার। তারানাথ এই কথা বলার সঙ্গে সঙ্গে কিশোরী মুচকি হেসে ফুট কেটে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, সে ব্যাপারে আমিও জানি, চোখের সামনেই তো প্রায় দেখি আর কি। এ কথা শুনে ঠাকুরমশাই রাগত দৃষ্টি হেনে কিছু একটা বলতে যাচ্ছিলেন। আমি ওনাকে বাধা দিয়ে বললাম, আহা, ছেড়ে দিন না ঠাকুরমশাই, জানেন তো ও কেমন। আর কিশোরী, তুমিও না, আপনি বলে যান ঠাকুরমশাই, ঘটনাটা কিন্তু বেশ জমাটি হচ্ছে। তারানাথ কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে ঘটি থেকে জলপান করে আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, তো যেটা বলছিলাম, ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে। জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে এসেই চোখে পড়ল রাজকীয় আয়োজন। প্রবেশ পথের দুপাশে সুসজ্জিত কলা গাছ, তার সঙ্গে জুই বেলির সুগন্ধি মালা ঝুলছে। মাটিতে সাদা, লাল ও হলুদ রঙের আঁকা অপূর্ব সব আলপনা, যেন উৎসবের দ্বার খুলে দিয়েছে কেউ। ভিতরে প্রবেশ করতেই চোখ ধাঁধানো দৃশ্য। সারা বাড়ি ঝলমল করছে রঙিন চাঁদোয়া, ঝাড়বাতি আর ফুলের সাজে। বারান্দার খিলানে জড়ানো বেলি ফুলের মালা, দোতলার কার্নিশে লাল সোনালি জরির কাজ, রোদের আলোয় যা ঝকমক করছে। আঙিনার মাঝখানে সুসজ্জিত মঞ্চ, যেখানে জমিদার কন্যার আশীর্বাদ অনুষ্ঠিত হবে। সুগন্ধি ধূপের গন্ধ বাতাসে মিশে এক মনোরম আবহাওয়া তৈরি করেছে। এইসব সজ্জা দেখতে দেখতে অনাদিবাবুর পরিবারের সাথে আমি অন্দরমহলে প্রবেশ করলাম। অন্দরমহলে পা রাখতেই চোখ ধাঁধিয়ে গেল। চারিদিকের সাজসজ্জা সত্যি নজর কাড়ে। জমিদার বাবু যে তার একমাত্র কন্যার আশীর্বাদের অনুষ্ঠানে মন প্রাণ ঢেলে খরচ করেছেন তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যে একজন সৌম্যদর্শন গৌরবর্ণের লম্বা প্রৌঢ় ভদ্রলোক করজোড়ে প্রণাম করে এগিয়ে এলেন আমাদের উদ্দেশ্যে। বুঝতেই পারলাম ইনি হলেন গোপালপুর গ্রামের জমিদার মশাই। অনাদিবাবু হাসি মুখে ওনার প্রতি নমস্কার করে ভ্রাতৃত্বপূর্ণ কোলাকুলি করলেন। বুঝতেই পারলাম যে শুধুমাত্র উনি এই জমিদার পরিবারের খাজাঞ্চি বাবু নন, ওনাদের সাথে জমিদার পরিবারের এক বিশেষ আত্মিক সম্পর্ক রয়েছে।
এবার জমিদার বাবু নরেন্দ্রমোহন বাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, পিসেমশাই শরীর ঠিক আছে তো? আশা করি আসতে কোনো অসুবিধা হয়নি। নরেন্দ্রমোহন বাবু হাসি মুখে জানালেন, এই দয়াময়ীর কৃপাতেই চলে যাচ্ছে বাছা। আর তোমাদের সব কুশল মঙ্গল তো? আর কই সৌদামিনী মা কই? তার জন্যই তো আশা আমাদের। সৌদামিনী তৈরি হচ্ছে, আপনারা আসুন, ভিতরের ঘরে বসে বিশ্রাম করুন। তারপর ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ক্ষমা করবেন, আপনাকে তো ঠিক চিনলাম না। মা, ছি 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 ছি, আমারই ভুল। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মাতৃ সাধক তারানাথ চক্রবর্তী। উনি কালই আমাদের গ্রামে পদার্পণ করেছেন। আর ঠাকুরমশাই, ইনি হলেন আমাদের গ্রামের জমিদার। সম্পর্কে উনি আমার মামাতো দাদা। আসলে এটি আমার মামার বাড়ি। জমিদার বাবু এবার আমার উদ্দেশ্যে বললেন, আমার প্রণাম নেবেন ঠাকুরমশাই। আজ এই শুভ দিনে আপনি আমাদের আলোয় পা রেখেছেন, এ যে আমার এবং আমার মেয়ের পক্ষে কি পরম সৌভাগ্যের, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বলেই শশব্যস্ত হয়ে বাড়ির চাকর বাকরদের উদ্দেশ্যে বলে উঠলেন, আরে কে কোথায় আছিস? ঠাকুরমশাইয়ের জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা কর। সঙ্গে সঙ্গে চাকর বাকররা হাত পা ধুইয়ে দেওয়ার জন্য জল নিয়ে হাজির হলো। জমিদার গিন্নি নিজে আমার পা ধুইয়ে দিয়ে মুছে দিলেন। আমার বাধা তিনি কোনো মতেই শুনলেন না। তারপর জল খাবার পর্ব মিটলে আমরা সকলে গিয়ে হাজির হলাম আশীর্বাদের জন্য নির্মিত মঞ্চের সামনে। জমিদার বাবুর কন্যা সৌদামিনীও এসে উপস্থিত হয়েছে। সত্যি কন্যাটি রূপবতী, গায়ের রং দুধে আলতার মতো, টানা টানা চোখ, বয়স আন্দাজ 16 কি 17 হবে। জামদানি শাড়িতে তাকে আরো বড়, আরো পরিণত দেখাচ্ছে। দেখেই মনে হচ্ছে কন্যা সুলক্ষণা এবং সুজাতিকা। আশীর্বাদের অনুষ্ঠান শুরু হলো। সকলের বয়স জ্যেষ্ঠ হওয়ার দরুন নরেন্দ্রমোহন বাবুই সৌদামিনীকে প্রথম আশীর্বাদ করলেন। লক্ষ্য করলাম আশীর্বাদের সময় বৃদ্ধের মুখ কেমন যেন থমথমে হয়ে আছে। বহু কষ্টে মুখে হাসি ফুটিয়ে রেখেছেন, কারণ তখনও অনুধাবন করতে পারিনি। এরপর একে একে জমিদার বাবু ও তার পরিবার, অনাদিবাবু ও তার পরিবার, পাত্রের পিতা মাতা সকলে সৌদামিনীকে বিভিন্ন উপহার সহযোগে আশীর্বাদ করলেন। এবার জমিদার বাবু আমার উদ্দেশ্যে বললেন, ঠাকুরমশাই আপনিও আসুন, আমার কন্যাকে আশীর্বাদ করুন। আপনার মতো সাধক মানুষ আশীর্বাদ পেলে ওর জীবন ধন্য হবে। আমি খানিক কুণ্ঠা বোধ করলেও শেষ অবধি জমিদার বাবুর অনুরোধে রাজি হলাম। আসলে বিবাহযোগ্য কন্যাকে আশীর্বাদ করতে গেলে কিছু সোনার দ্রব্যাদি দিয়ে আশীর্বাদ করতে হয়, কিন্তু আমার কাছে সেসব বস্তু কই। আমি পথচারী সর্বত্যাগী মানুষ, তাই একটু কুণ্ঠিত বোধ করছিলাম। যাই হোক, ধান দুব্য দিয়েই শুদ্ধ মনে সৌদামিনীকে আশীর্বাদ করার জন্য তার মাথায় সবে মাত্র হাত ঠেকিয়েছি, তৎক্ষণাৎ অনুভূত হলো এক চরম মহাবিপদ যেন এই নিষ্পাপ কন্যাটিকে ঘিরে রয়েছে। এক ঘন কালো ধোঁয়ার মতো অন্ধকার যেন তার শরীরটাকে বেষ্টন করে রেখেছে। আজ এই পবিত্র দিনে এ কোন অজানা বিপদ ঘিরে রেখেছে সৌদামিনীকে? তবে কি বৃদ্ধ নরেন্দ্রমোহনও তাকে আশীর্বাদ করার সময় এই বিষয়ে আন্দাজ করেছেন? হঠাৎ তার দিকে চোখ পড়তেই দেখলাম তিনিও আমার দিকেই তাকিয়ে আছেন। তার চোখে মুখে আশঙ্কা ও চিন্তার ছাপ। তিনি চোখের ইশারাতে আমাকে কিছু বলতে বারণ করলেন। এইসবের কারণে কিছু সময়ের জন্য কেমন যেন তন্ময় হয়ে গিয়েছিলাম।
হুঁশ ফিরল জমিদার বাবুর ডাকে। ঠাকুরমশাই, কিছু কি হয়েছে? আপনি কেমন যেন চুপ করে গেছেন। আমি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে এক পেশে হাসি মুখে এনে বললাম, না না, সেরকম কিছুই না। আসলে কন্যা আপনার সুলক্ষণা, সুজাতিকা। ওর মাথায় হাত দিয়ে তাই অনুধাবন হলো। এ কথা শুনে তার মুখে চওড়া একখানি হাসি খেলে গেল। কিন্তু ওনাকে মিথ্যে আশ্বাস দিতেও মন চাইছিল না। কি যে ঘটতে চলেছে, কোন মহা বিপদ আছড়ে পড়তে চলেছে, মনে মনে মা মহামায়ার কাছে প্রার্থনা জানালাম, সব ঠিক রেখো মা। এরপর আশীর্বাদ বাড়ির জাঁক জমক ভরা অনুষ্ঠানে মেতে উঠল গোটা গ্রাম। জমিদার বাবু সকল মানুষকে বস্ত্র বিতরণ করলেন, সবাইকে পাত পেড়ে ভালো করে খাওয়ালেন। গ্রামের সকল মানুষ প্রাণ ভরে সৌদামিনীকে আশীর্বাদ করলেন। এইসব অনুষ্ঠানের পর্ব মিটতে মিটতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমাকে জমিদার বাড়িতে যথেষ্ট যত্ন আত্তি করা হয়েছে, কিন্তু তখনকার ঘটনার রেশের জেরে মনটা ভীষণ অস্বস্তি লাগছে। এর মধ্যে একটি বারও আর নরেন্দ্রমোহন বাবুর সাথে আমার আর কথা হয়নি। ইতিমধ্যে সৌদামিনীর হবু শ্বশুর শাশুড়ি ও শ্বশুর বাড়ির লোকজন বিদায় নিলেন। দীনেন্দ্রনাথ বাবু অনেক অনুরোধ করলেন ওনাদের আজকের দিনটা এখানে থেকে যাওয়ার জন্য, কিন্তু ওনারা শেষ পর্যন্ত ওনাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্যই সিদ্ধান্ত নিলেন। তখন জমিদার বাবু একাধিক খাদ্য সামগ্রী, উপহার, সমস্ত কিছু একটি গরুর গাড়িতে করে বোঝাই করে দিলেন। অন্য একটি গরুর গাড়িতে করে ওনাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন। এ সকল ব্যাপার তোমাদের এত পুঙ্খানুপুঙ্খ বলছি কারণ সমস্ত বিষয়গুলি তাৎপর্যপূর্ণ। ওনারা ফিরে গেলেন। আমার মনটা যেন কেমন কু ডাকছিল, যেন কোনো ঘোর বিপদ ঘটতে চলেছে। ওদিকে অনাদিবাবুর কাছ থেকেও খবর নিয়ে জানলাম নরেন্দ্রমোহন বাবুর শরীরটা নাকি ঠিক নেই, উনি এখন বিশ্রাম নিচ্ছেন। অতঃপর আর কি করি, ওনার জীবনের ঘটনা আর হয়তো জানা হবে না। স্থির করলাম কালই তবে এই গ্রাম ছেড়ে আবার রওনা দেব অজানার উদ্দেশ্যে। বেশি দিন এক জায়গায় আমার মন কোনো মতেই টেকে না। মনে মনে দয়াময়ীর কাছে প্রার্থনা জানালাম, সকলের মঙ্গল করো মা, কারো যেন কোনো অনিষ্ট না হয়। আমার মনের আশঙ্কা যেন মিথ্যে হয়। কিন্তু কে জানতো আমার মনের আশঙ্কার থেকেও অনেক বড় বিপদ নেমে আসতে চলেছিল এই গোপালপুর গ্রামের জমিদার বাড়িতে। এতটা বলার পর তারানাথ খানিকের জন্য থামলেন। কিশোরীও বাধ্য ছেলের মতো ওনার দিকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে ধরতেই উনি একটা পাসিং শো ধরিয়ে চোখ বুঝে আরাম করে টানতে লাগলেন আর ধোঁয়ার রিং ছাড়তে লাগলেন। এই সময় ওনাকে বাকি ঘটনা শোনানোর জন্য ব্যতিব্যস্ত করে কোনো লাভ নেই। অগত্যা আমরাও বারান্দায় এসে দুটো কাঁচি সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। যতই হোক তারানাথ বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার সামনে বসে ধূমপান করতে আমাদের এখনো বাঁধে। পরিবারকে নিয়ে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেল মহেশগঞ্জ গ্রামের জমিদার রঘুবীর পুরকায়স্থ মহাশয়ের। বেয়ানমশাই অনেক পিড়াপিড়ি করেছিলেন আজকের রাতটুকু থেকে যাওয়ার জন্য, কিন্তু বিয়ের আগেই মেয়ের বাড়িতে থাকাটা ভালো দেখায় না। তাই পরিবারের সকল সদস্যদের নিয়ে দুটো গরুর গাড়িতে করে রওনা দিয়েছেন। তার বাড়ি এই গোপালপুর গ্রাম ছাড়িয়ে আরো দুটো গ্রামের পর।
যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেই যাবে। জ্যোৎস্না রাত। গ্রাম বাংলার অপূর্ব পরিবেশ যেন চাঁদের আলোতে আরো সুন্দর, আরো মায়াময় লাগছে। সারাদিন অনুষ্ঠানের হই হট্টগোলের কারণে পরিবারের বাকি সদস্যরা ক্লান্ত থাকার দরুন সকলেই তন্দ্রাচ্ছন্ন। মনে মনে আজ বেশ নিশ্চিন্ত পুরো কাস্ত মশাই। সঠিক পাত্রীর সাথে তিনি তার একমাত্র ছেলে সুরেন্দ্রর বিবাহ ঠিক করেছেন। আশেপাশের 5টা গ্রামের মধ্যে এই গোপালপুর গ্রামের জমিদার বাড়ির যথেষ্ট নাম ডাক রয়েছে। আজ এসে চাক্ষুষ দেখেও বুঝলেন যে বেয়ান মশাই ও তার পরিবার কত অমায়িক, কত প্রজাবৎস। আর সত্যি বলতে ওনার কন্যার ব্যবহারের মধ্যেও শিক্ষা, শিষ্টাচার, সহবত সবই বিদ্যমান। চোখ বন্ধ করে এইসবই ভাবতে ভাবতে চলেছেন তিনি। এমন সময় গাড়োয়ান যেন হঠাৎই গাড়িখানা থামিয়ে দিল। তিনি ভাবলেন হয়তো গাড়োয়ান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য গাড়িটা ক্ষণিকের জন্য থামিয়েছে। তিনি গরুর গাড়ির ছইয়ের মধ্য থেকে মুখখানা বার করে গাড়োয়ানের উদ্দেশ্যে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। তার আগেই গাড়োয়ান বলে উঠল, বাবু, এমনটা তো হওয়ার কথা নয়। একটু নেমে এসে দেখেন, সামনে পথের মাঝে খিরিস গাছের গুঁড়ি পড়ে আছে। কিন্তু সকালেও আপনাদের এ পথ দিয়ে নিয়ে এসেছি, তখন তো এমন ছিল না। আর কেই বা এত মোটা গাছের গুঁড়িটাকে কেটে পথের মাঝে ফেলে রাখবে? এ কথা শুনে তিনি নেমে দেখলেন সত্যি তো পথটা আটকে রেখেছে একটা মোটা গাছের গুঁড়ি। তবে কি ডাকাত? তার মনের কথা আন্দাজ করতে পেরে অন্য একজন গাড়োয়ান বলল, না কর্তা না, চোর ডাকাতের কোনো উপদ্রব আমাদের এই গায়ে নেই। তবে তবে কারা যে এমন কাজটা করলো? রঘুবীর আর কিছু চিন্তা না করে গাড়োয়ানদের উদ্দেশ্যে বলল, আমাদের গ্রামের দিকে যাওয়ার আর কোনো পথ নেই এটা ছাড়া। প্রত্যুত্তরে গাড়োয়ান জানালো, দেখেন কর্তা, এইটাই হলো তেমাথার মোড়। এখান থেকেই অন্যান্য গ্রামে যাওয়ার 3টে রাস্তা 3 দিক পানে চলে গেছে। তবে আপনাদের গায়ে যাওয়ার একখান রাস্তা আছে বটে, তবে। রঘুবীর ভুরু কুঁচকে বললেন, কেন, সমস্যা কি? ওই পথে গেলে কি হবে? গাড়োয়ান দুজন খানিকক্ষণ চুপ থেকে ইতস্তত করে বলল, এই ভর সন্ধ্যা বেলা ও রাস্তা দিয়ে যেতে মানে, আসলে বাবু, আমাদের বাপ ঠাকুর দ্বারা আমাদের ছোট থেকেই ওই ভবা পাগলার মাঠের দিকে সন্ধ্যার পর যেতে বারণ করে গেছেন। এ গায়ের কোনো মানুষই নাকি ওই ভবা পাগলার মাঠের মাঝখান দিয়ে যাতায়াত করে না। এইসব শোনার পর রঘুবীর বিরক্তিত স্বরে বললেন, দেখো, বুঝতে পারছি তোমাদের গ্রামে কোনো বিশেষ বিধিনিষেধ হয়তো আছে ওই মাঠ দিয়ে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাকে আজই গ্রামে ফিরতে হবে। পরিবারের লোকজন নিয়ে আমি তো আর বেয়ান মশাইয়ের বাড়িতে ফিরে যেতে পারবো না। তাই ওই পথ দিয়েই চলো, আর তো কোনো উপায় নেই। এমনিতেই সন্ধে গড়িয়ে যাচ্ছে, তাই আর না থেমে তাড়াতাড়ি ওই পথ ধরেই চলো। আমি বরং তোমাদের বকশিস দেব। অনিচ্ছা সত্ত্বেও গাড়োয়ানরা যাওয়ার জন্য রাজি হল। রঘুবীর বাবু আবার গাড়িতে উঠে বসলেন। গাড়োয়ানরা দ্রুত গাড়ি টানতে লাগল। গরুর গাড়ির দুলুনিতে এবার রঘুবীর বাবুরও খানিক তন্দ্রা এসে গেছিল। হঠাৎই গরুগুলোর পরিত্রাহী ডাক শুনে তার তন্দ্রাচ্ছন্ন ভাবটা সঙ্গে সঙ্গে কেটে গেল। তিনি লক্ষ্য করলেন গাড়োয়ানরা গাড়ি থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। লণ্ঠনাতে গরুর গাড়ি থেকে নেমে তিনি আবারও লক্ষ্য করলেন জ্যোৎস্না রাতের চাঁদকে যেন একরাশ কালো মেঘ গিলে খেয়েছে। চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার। লণ্ঠনের আলোতেও যেন কিছু ঠাহর করা যাচ্ছে না। তিনি গাড়োয়ানদের প্রশ্ন করতে গেলেন, কিন্তু লক্ষ্য করলেন
তারা এক দৃষ্টে সামনের জমাট বাঁধা কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ভয়ে আতঙ্কে তাদের চোখের মনি স্থির হয়ে গেছে। এতক্ষণ গাড়ি থেকে বাকি চাকর বাকর ও পুরুষ সদস্যরাও লণ্ঠন হাতে নেমে এসেছে। মহিলারাও এই আকস্মিক অবস্থা দেখে খানিক ঘাবড়ে গেছেন। গরুগুলো সমানে পরিত্রাহী রব করেই যাচ্ছে। আর গাড়োয়ান দুজন এক দৃষ্টে সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে আছে, যেন এক রাশ জমাট কালো অন্ধকার তাদের পথ আটকে দিয়েছে। ধুধু বিস্তীর্ণ মাঠের মাঝে যেন এক অন্ধকারে চক্রবুহে পড়ে গেছেন তারা সবাই। এবার সাহস করে বাকিরা লণ্ঠন হাতে খানিক এগিয়ে গেলেন। এগিয়ে যেতেই তাদের চোখে যা পড়ল তা দেখে যেন সকলের হৃৎপিণ্ডটা ধক করে উঠে আবারও থেমে গেল। তাদের পথ যেন আটকে রেখেছে একটা মস্ত পাথরের চাই। কিন্তু এই বিস্তীর্ণ মাঠের মধ্যে কোথা থেকে এই বিশাল পাথরের চাই আসবে? লণ্ঠনের আলোতেও যেন তারা কিছুই বুঝে উঠতে পারছে না। এবার রঘুবীর বাবুর চাকর হারু আরো খানিক ভালো করে লণ্ঠনটা উঁচিয়ে সামনের দিকে খানিক এগিয়ে গেল। আর তখনই তার চোখে যা পড়ল তাতে তাকে সাক্ষাৎ মৃত্যু বললেও ভুল হয়। এতক্ষণ যেটাকে তারা পাথরের চাই বলে ভুল করছিল তা মোটেও পাথরের চাই নয়, কারণ তার খানিক ওপরেই জ্বলছে আগুনের ভাটির মতো গনগনে লাল দুটো চোখ। সেই চোখ দিয়ে যেন ঠিকরে বেরোচ্ছে নরক্ষুধা। এ হলো এক বিশালাকায় দানবের মুখ। এই দৃশ্য দেখার পর গরুগুলো গাড়ির রাশ ছেড়ে যেন বেরোতে চাইল। গাড়োয়ান ও বাকিরাও যে যেদিকে পারলো পালাতে লাগলো, কিন্তু পালাবে কোথায়? সেই মিশকালো অন্ধকার তাদের চক্রবুহের মতো যেন ঘিরে রেখেছে। সে এক নরকীয় দৃশ্য। পরিবারের মহিলা পুরুষ সকলে তারও স্বরে চিৎকার করছে। এমন সময় আস্তে আস্তে সেই বিশালাকায় দানবীয় মুখটি হাঁ করল, আর সেই সঙ্গে সঙ্গে শুরু হলো ঝোড়ো হাওয়া। সেই হাওয়া যেন সমস্ত লোকগুলো আর গরুগুলোকে টেনে নিয়ে সেই সর্বগ্রাসী গুহারূপী মুখের ভেতর পুরে ফেলতে চাইছে। রঘুবীর বাবু বুঝতে পারলেন এ কোনো ঝোড়ো হাওয়া নয়। বিশালাকায় ওই দানবীয় পিশাচ জোরে জোরে শ্বাস টানছে, আর তার জেরেই সমস্ত কিছুকে সে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে পিষে মেরে ফেলতে চাইছে। এমন ঘটনার আকস্মিকতায় রঘুবীর বাবু হতবাক হয়ে গেছেন। কে এই মহাশক্তিশালী দানব? কেন সে মারতে চায় তাদের? কিছুই বুঝে ওঠার আগেই সেই ভ্যাপসা পচা তীব্র গন্ধযুক্ত শ্বাসের টানে যেন এক তীব্র ভূকম্পন শুরু হলো। টাল সামলাতে না পেরে খড়কুটোর মতো ছিটকে পড়লেন রঘুবীর বাবু। যন্ত্রণা ক্লিষ্ট শরীরটা নিয়ে তিনি দেখলেন সেই দানবীয় শ্বাসের টানে সমস্ত মানুষ ও গরু সমেত গাড়ি দুটো যেন আস্তে আস্তে এগিয়ে চলেছে সেই সর্বগ্রাসী দানবীয় মুখের মধ্যে। ধীরে ধীরে তার চোখের সামনেই পলকের মধ্যে তার সমস্ত পরিবার, চাকর বাকর, গরুর গাড়ি সবটাই সেই দানবীয় মুখের ভেতর তলিয়ে যেতে লাগলো। নরকীয় আর্তনাদে আকাশ কেঁপে উঠল। কেউ কিচ্ছু করতে পারল না। সেই বিশালাকার পিশাচের গনগনে চোখের শিখা আরো তীব্র হলো। তার মুখের ভেতর থেকে কড়মড় কড়মড় করে শব্দ ভেসে এলো, যেন থেতলে যাওয়া মাংস আর ভাঙা হাড় একসঙ্গে চিবিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
আর সেই সঙ্গে ভেসে এলো আকাশ ভেদে একাধিক প্রাণীর তীব্র মরণ চিৎকার। রঘুবীর অসহায়ের মতো পড়ে রইলেন, চেঁচিয়ে উঠতে চাইলেন, কিন্তু তার কণ্ঠরোধ হয়ে গেল। শেষবারের মতো তিনি দেখলেন তীব্র এক টান, এক মুহূর্তের নৈশব্দ, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল তার গোটা পরিবার। তারপর সেই সর্বগ্রাসী গুহার মতো বিশাল বিভৎস মুখমণ্ডলটা ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠে এলো, আর সেই সঙ্গে দেখা গেল এক অতিকায় কঙ্কালসার দেহকেও। অট্টহাসি করতে করতে সে লম্বা লম্বা পা ফেলে মিলিয়ে গেল সেই নিকষ কালো অন্ধকারে। এতক্ষণ আপনারা শুনছিলেন শুভায়ুর কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও ব্রহ্মপিশাচের প্রতিশোধ গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপনাদের জন্য আসতে চলেছে। চরিত্রায়নে কথক গোরা, বিভূতি ও নরেন্দ্রমোহন শুভায়ু, কিশোরী ও শ্যামল সোমেশ, তারানাথ তান্ত্রিক রূপম, অনাদিমোহন ও নীরু আবির, জমিদার মশাই সুরঞ্জন, রঘুবীর বাবু রাহুল রায়, দেবী উগ্রচণ্ডী শান্তনা, সৌদামিনী নন্দিতা, গাড়োয়ান অরিজিৎ। অন্যান্য চরিত্রে আবির, অর্ক, নন্দিতা, শান্তনা, রূপম। সাউন্ড ডিজাইন সোমেশ, পোস্টার ডিজাইন সৌরভ, সমগ্র পর্ব পরিচালনায় শুভায়ু। এরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল। পিশাচ তখন আমার দিকে ঝাঁপিয়ে এলো। মোহনবাবু ও আমি উদ্যত কণ্ঠে জোরে জোরে উচ্চারণ করলাম দেবীর অমোঘ মন্ত্র, ওং উগ্র চণ্ডিকায় নমঃ। ছেয়ে দেয় বিতারায় বিতারায়, দহ দহ নাশয় নাশয় সাহা। ওং রিং উগ্র চণ্ডিকায় নমঃ। ছেদায় ছেদায় বিদারং বিদারং, দহং দহং নাশং নাশং স্বাহা। সেই মুহূর্তে দেবী উগ্রচণ্ডী দশভুজা করাল রূপিণী আগুনের শিকার মতো ছুটে গেলেন পিশাচের দিকে। আমি দেখলাম তার এক হাতে খড়গ, অন্য হাতে ত্রিশূল। তিনি লাফিয়ে উঠে ত্রিশূল বিদ্ধ করলেন ভবেশের বুক। এক আর্তনাদে কেঁপে উঠল চারিদিক। দেবী তার খড়গের এক প্রহারেই পিশাচের মস্তক বিচ্ছিন্ন করলে তার দেহ থেকে। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নামই হলো ক্রনিটেল। হাই, আমি সুচেতনা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে শুভায়ুর কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম পিশাচের প্রতিশোধ গল্পের অন্তিম পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম পিশাচের প্রতিশোধ। আমাদের ধূমপানের পর্ব মিটলে আমরা আবার বসার ঘরে এসে বসলাম। দেখলাম তারানাথ তক্তপোষে চোখ বন্ধ করে বসে আছে। আমাদের ঘরে ঢোকার আভাস পেয়ে চোখ খুলে বললেন, বসো, বাকি ঘটনাটা এবার বলি। দেখো, তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে পরের দিন সকালেই আমি গোপালপুর গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এত সহজে এই গ্রাম ছেড়ে যাওয়া যে আমার ভাগ্যে ছিল না তা কে জানত। সকালের শুরুটা যে একটা নারকীয় মৃত্যুলীলার খবর নিয়ে হবে কে জানত। তোমরা তো জানোই আমার খুব ভোরে উঠে স্নান করে নেওয়া একটা অভ্যাস। তো সেই মতোই স্নান সেরে নিজের পোশাক পরে তৈরি হয়ে নিয়েছি। জমিদার বাড়ির সকলের সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে নিজের পোঁটলা নিয়ে জমিদার বাড়ি ছাড়ার জন্য প্রায় প্রস্তুত। জমিদার বাড়ির সকল সদস্যরা, শুধুমাত্র নরেন্দ্রমোহন বাবু ছাড়া সকলেই আমাকে ছাড়তে প্রধান ফটক অবধি এগিয়ে এলেন।
সৌদামিনী আমাকে নতজানু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ওর মিষ্টি মুখের দিকে তাকিয়ে বড় মায়া হল। কে জানে কোন অকাল বিপদের ঘোর ওর জীবনে আসছে। দয়াময়ী যেন ওর মঙ্গল করেন। নরেন্দ্রমোহন বাবুর পূর্ব জীবনের কাহিনীটা হয়তো শোনা হলো না। যাক, জীবন আমায় যা শিক্ষা দেবে তা থেকেই শিখব। সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমি সবে মাত্র প্রধান ফটকের বাইরে পা দিয়েছি, তৎক্ষণাৎ কিছু প্রজা হন্তদন্ত হয়ে ছুটে এসে যেন জমিদার বাবুর পায়ে লুটিয়ে পড়ল। কে কোথায় আসেন গো, কে কোথায় আসেন? বড় কথা, আপনি কই গেলেন? সর্বনাশ হয়ে গেছে। ঘটনার এহেন আকস্মিকতায় আমিও যেন থতমত খেয়ে গেলাম। লোকগুলো এ গাঁয়েরই লোক, কালকের অনুষ্ঠানেও এদের দেখেছি। তারা যেন পাগলের মতো বিলাপ করে কি সব বলে চলেছে। তারা এতটাই ভয় পেয়েছে যে তাদের কথার কিছুই বোধগম্য হচ্ছে না। জমিদার বাবু তৎক্ষণাৎ তাদের টেনে তুলে বললেন, কি হয়েছে? নীরু, শ্যামল, তোরা এরকম আচরণ করছিস কেন? কি হয়েছে বল, ঠিক করে বল। কি কারণে এত ভয় পেয়েছিস? নীরু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বড় কথা, মহা সর্বনাশ হয়ে গেছে। আপনাদের সবাই মারা গেছে, ওরা সবাই মারা গেছে বড় কথা, সবাই মারা গেছে। বলেই আবার কাঁদতে শুরু করল। এরকম অর্ধ কথা শুনে জমিদার বাবু আরো বিরক্ত হলেন। বললেন, আরে কিসের বিপদ, কি সর্বনাশ, কারা মারা গেছে কিছুই তো বুঝছি না। শ্যামল এবার কাঁপা কাঁপা ভয়ার্থ কণ্ঠে বলল, কথা, আমরা ভোরের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছিলাম। কাজ সেরে ফিরে আসছি, তখন দূর থেকে দেখি অনেকগুলা শকুন ভবা বাগলার মাঠের ঠিক মাঝখানে উপরের দিকে আকাশে গোল গোল করে ঘুরে চলেছে। দেখে আমাদের মনে সন্দেহ জাগে, ওই মাঠের দিকে কেউ তো তেমন যায় না, তবে ওখানে কি এমন পড়ে আছে যার জন্য শকুনগুলা এত ভোরে ওখানে হল্লা করতেছে। আমরা হন্তদন্ত হয়ে মাঠের মাঝখানে যাই, গিয়া যা দেখি তাতে আমাদের মাথা ঘুরে যায়। এত ভয়ানক নারকীয় দৃশ্য আমরা জীবনে দেখিনি গো কর্তা, আমরা জীবনে দেখিনি। দেখি মাঠের মাঝখানে ছড়িয়ে আছে জনাদিনে পুরুষের, মেয়ে মানুষের ছিন্ন ভিন্ন দেহ। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এদিক ওদিক ছড়িয়া ছিটিয়া রয়েছে। কোনো কোনো শরীরের তো মুন্ডু নাই, নারী ভুড়ি সব বেরিয়ে এসছে শরীর থেকে। দেখলাম শুধু তাই নয়, আমাদের গ্রামের মতি গাড়োয়ান, তার ছিন্ন ভিন্ন লাশ কর্তা, তার ছিন্ন ভিন্ন লাশ। কেউ যেন তাকে সিবিয়ে খেয়ে সিবড়ে হিসেবে ফেলে গেছে কর্তা। খানিক দূরে পড়ে আছে গরুগুলার সিবড়ানো দেহ আর হাড় গোড় কর্তা। এই ভয়ানক দৃশ্য দেখে আমাদের হাত পা ওখানেই কাঁপতে শুরু করে দিয়েছিল কর্তা। আপনাকে তড়ি ঘড়ি খবর দিতে আসার জন্য দৌড়ে আসতে গিয়ে দেখি খানিক দূরে পাশের ধান জমির আল পথের কাছে পড়ে আছে আপনার বেয়ানের দেহ কর্তা। কিন্তু কি মনে হতে আমরা পরীক্ষা করে দেখি দেহে প্রাণ আছে কর্তা, দেহে প্রাণ আছে, কিন্তু প্রচন্ড ভয়ে তিনি হয়তো সংজ্ঞা হারিয়ে ওখানে পড়েছিলেন। তার দেহতেও একাধিক আঘাতের চিহ্ন কর্তা, পরনের বস্ত্র ছিঁড়ে গেছে। আমরা তৎক্ষণাৎ ওনাকে গরুর গাড়ি করে চিকিৎসালয়ে পাঠিয়েছি, আর নিজেরা এসেছি আপনাকে মহা বিপদের খবর দিতে কর্তা। এতক্ষণ ধরে শ্যামলের মুখ থেকে সমস্ত কিছু শুনে জমিদার বাড়িতে যেন এক তুমুল হুলস্থুল কাণ্ডের সৃষ্টি হলো। কেউই যেন কিছুই মেনে নিতে পারছে না।
বাড়ির মেয়ে বউরা যেন পাগলের মতো বিলাপ করতে লাগল। সৌদামিনী এতক্ষণ ধরে সব শুনছিল। ঘটনার মারাত্মক তীব্রতা হয়তো তার স্নায়ু সহ্য করতে পারেনি। তাই শ্যামলের কথা শেষ হওয়া মাত্রই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছিল। অনাদিবাবু তাকে সঙ্গে সঙ্গে সামলে নিলেন। এত সুন্দর সকালটা যেন মুহূর্তের মধ্যে বিষাদময় এক পরিবেশের সৃষ্টি করল। অনাদিবাবু, দীনেন্দ্রবাবু সকলের মুখই ভয়ে, আতঙ্কে, চিন্তায় পাংশু বর্ণের হয়ে গেছে। মুহূর্তের মধ্যে তাদের মুখ থেকে উঠে গেছে প্রচ্ছন্নতা। আমিও যেন সবটা শুনে কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম। চাকর বাকররা ছুটল বদ্যি ডাকতে। সবাই মিলে ধরাধরি করে সৌদামিনীকে তার কক্ষে নিয়ে যাওয়া হলো। জমিদার যেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তিনি হতবুদ্ধি হয়ে আমার জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, আপনি তো সাধক মানুষ, আপনি আমাদের সাহায্য করুন। এ কোন বিপদের সম্মুখীন হলাম আমরা? কি করব ঠাকুর মশাই, এবার কি করব? আমি শশব ব্যস্ত হয়ে বললাম, ভরসা হারাবেন না জমিদার মশাই, কিছু একটা উপায় আমি বের করবই। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো ওই স্থানে যাওয়া। কিন্তু আপনি এখানেই থাকুন। এই পরিস্থিতিতে আপনাকে আপনার পরিবারের কাছে থাকা দরকার। এই বলে আমিও অনাদিমোহন বাবু গাঁয়ের সেই লোকগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম ভবা পাগলার মাঠের উদ্দেশ্যে। মাঠে এসে যখন পৌঁছালাম তখন বেলা অনেকটা গড়িয়েছে। সূর্যদেব মাথার উপরে এসে স্থান নিয়েছেন। চারিদিকে বিস্তৃত ধুধু মাঠ। অস্বাভাবিকভাবে গোটা মাঠের কোথাও যেন একটুকু ঘাসের অস্তিত্ব নেই। প্রকৃতির সজীবতা যেন কোনো এক অভিশাপে এই বিস্তীর্ণ ভূমিকে স্পর্শ করতে পারে। মাঠের মাঝে এসে যা দেখলাম তা এতই বীভৎস ও নারকীয় যে ভাষায় তার প্রকাশ করা যায় না। সাধারণ যে কোনো মানুষের কাছে এই দৃশ্য ভয়াবহ, বমন উদ্রেককারী। নাকে মুখে চাপা দিয়ে একাই এগিয়ে গেলাম পড়ে থাকা সেই মৃতদেহগুলির দিকে। স্পষ্টতই বুঝতে পারলাম এই মর্মান্তিক কাজ যে পৈশাচিক শক্তি ঘটাতে পারে সে অসীম শক্তির অধিকারী। নিম্নতন্ত্রের যে কোনো পিশাচ বা পিশাচিনীর পক্ষে এতগুলো মানুষকে ও পশুকে নির্বিচারে হত্যা করা সম্ভব নয়। মাথার ওপর তখনও ঘুরে চলেছে শকুনের দল। সব মিলিয়ে চারিদিকে যেন এক তীব্র অসুচিতার ছাপ। এর মধ্যে হঠাৎই আমার চোখ পড়ল 10 হাত দূরে দাঁড়িয়ে থাকা একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছ। এই বিস্তীর্ণ মাঠের মধ্যে থাকা এটি একটি মাত্র গাছ, যেন বড়ই বেমানান। কোনো এক আকর্ষণে ধীর পায়ে এসে দাঁড়ালাম গাছটির সামনে। গাছটির চারপাশ যেন বেড়া দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন সেসব যেন কেউ সমূলে উপড়ে দিয়েছে। তার থেকেও আশ্চর্য ব্যাপার, গাছটি একেবারে ঝলসে পুড়ে গেছে। প্রাণের কোনো অস্তিত্ব নেই, যেন তার পুড়ে যাওয়া কাণ্ড ও ন্যাড়া হয়ে যাওয়া শাখা প্রশাখার মধ্যে লুকিয়ে আছে একরাশ জমাট কালো অন্ধকার। দিনের ঝকঝকে আলোর মধ্যেও যেন সেই অন্ধকার স্বমহিমায় বিদ্যমান। পুড়ে যাওয়া ন্যাড়া হয়ে আসা গাছটি যেন নিজেই একটি সাক্ষাৎ বিভীষিকার রূপ ধারণ করেছে। তাকে ঘিরে থাকা জমাট বাঁধা কালো অন্ধকারের মধ্যেই যেন লুকিয়ে আছে তীব্র কোনো এক অতি মানবীয় শক্তি। দিনের বেলাতেও আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। দিনের বেলাতেও বীভৎস দর্শন সেই গাছটির সামনে একটানা দাঁড়িয়ে থাকার সাহস আমার হলো না।
মনে হতে লাগলো সেই তীব্র কালান্তক পৈশাচিক শক্তি যেন এই গাছের মধ্যে অন্তর্নিহিত হয়ে রয়েছে। তার আক্রোশপূর্ণ গর্জন যেন বারবার এসে ধাক্কা দিতে থাকলো আমার কানে, যেন শুধু সময়ের অপেক্ষা। সঠিক সময় ঘনিয়ে এলেই আবার সে শুরু করবে তার বীভৎস মারণ লীলা। আর বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দ্রুত সেই স্থান থেকে সরে এসে অনাদিমোহন বাবু ও গ্রামের বাকি দুটি লোকের উদ্দেশ্যে বললাম, গ্রামের ডোম চাঁড়ালদেরকে ডেকে মৃতদেহগুলোকে সৎকারের ব্যবস্থা করুন। এইভাবে এতক্ষণ ধরে অপঘাতে মৃতদেহগুলোকে ফেলে রাখা উচিত নয়। আর অনাদিমোহন বাবু, আপনি এক্ষুনি আমার সাথে জমিদার বাড়িতে চলুন। আপনার পিতার সঙ্গে আমাকে এই মুহূর্তে কথা বলতে হবে, এবং তা আবশ্যক। খানিকক্ষণের মধ্যেই গ্রামের সেই লোক দুটি ডোম চাঁড়ালদের নিয়ে মৃতদেহগুলিকে সৎকারের ব্যবস্থায় লেগে পড়ল। আমি আর অনাদিমোহন বাবু ফিরে চললাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। মনের গভীরে যেন একরাশ অস্বস্তি বাসা বেঁধে আছে। ছেঁড়া ছেঁড়া কতগুলো সূত্র বারবার মনে এসে আঘাত করছে, আর জোড়া লাগতে গেলেই যেন আরো বেশি জট পাকিয়ে যাচ্ছে। মনের মধ্যে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর এখনো অবধি অধরা, কিন্তু আমি জানি এই সকল ছেঁড়া ছেঁড়া সূত্রের জোট বন্ধন ঘটাতে পারে একটি মাত্র মানুষ, সে হলো বৃদ্ধ নরেন্দ্রমোহন। জমিদার বাড়িতে এসে দেখি কান্নার রোল উঠেছে। সৌদামিনীর জ্ঞান ফিরেছে, তবে সে এখনো সঠিক অবস্থায় নেই। জমিদার বাবুর অবস্থাও যেন চোখে দেখা যায় না। সদাহাস্য মানুষটি যেন এই আচমকা দুঃসংবাদের জেরে একেবারে মাটিতে মিশে গেছেন। কিন্তু আমার কাছে এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ নরেন্দ্রমোহন বাবুর সাথে একান্তে কথা বলা। কিন্তু এত কিছুর মধ্যেও বৃদ্ধকে একটি বারের জন্য দেখিনি। আর সেই প্রসঙ্গে জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, কিছু মনে করবেন না। কি ভয়ানক ঘটনার শিকার হয়েছে আপনার আত্মীয়রা, তা হয়তো আমি ভালোভাবেই আঁচ করতে পারছি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এখানে পুরো ব্যাপার আমি কিছুই জানি না, এবং শুধু আমি বলেই নয়, আপনারাও কিছু জানেন না। এই মহা বিপদের পিছনে অবশ্যই লুকিয়ে রয়েছে এক গূঢ় ইতিহাস, যা শুধুমাত্র জানেন নরেন্দ্রমোহন বাবু। তাই এই মুহূর্তে আমার ওনার সাথে একবার কথা বলার প্রয়োজন। জমিদার মশাই আমার কথার প্রত্যুত্তরে বললেন, পিসেমশাই একবারের জন্যই তার কক্ষ থেকে বেরিয়েছিলেন, কিন্তু সমস্ত ঘটনা দেখে এবং সৌদামিনীর অবস্থা থেকে তিনি একেবারে বিমর্ষ হয়ে পড়েছেন। তারপর সেই যে নিজের ঘরে প্রবেশ করে দরজা দিয়েছেন, আর তা খোলেননি। এই পরিস্থিতিতে আমরাও তাকে কোনো জোর করতে পারছি না। আপনি নিজেই বরং যান, দেখুন যদি কিছু করতে পারেন। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে প্রায় হুড়মুড়িয়ে সিঁড়ি ভেঙে উঠে এলাম। নরেন্দ্রমোহন বাবুর কক্ষের সামনে দাঁড়িয়ে বারংবার করাঘাত করতে লাগলাম, আর তাকে কাকুতি মিনতি করতে লাগলাম। নরেন্দ্রমোহন বাবু, নরেন্দ্রমোহন বাবু, দরজাটা খুলুন। নরেন্দ্রমোহন বাবু, দরজাটা খুলুন। তিনি যেন একটি বার দরজাটা খুলে আমার সাথে কথা বলেন। বেশ কিছুক্ষণ পর বৃদ্ধ দরজা খুললেন। দেখলাম তীব্র চিন্তায়, ভয়ে, কষ্টে ওর মুখ থমথমে হয়ে গেছে, দু চোখ আর রক্ত। আমাকে ভেতরে প্রবেশ করিয়ে তিনি আবার দরজা লাগিয়ে দিলেন। ওনার কিছু বলে ওঠার আগেই আমি বলে উঠলাম, দেখুন নরেন্দ্রমোহন বাবু, আমি অনেক কিছুই আঁচ করতে পারছি, কিন্তু আমার মনে হয়
এই বীভৎস ঘটনার পেছনে যে ইতিহাস লুকিয়ে রয়েছে তা কেবলমাত্র আপনার পূর্ব জীবনের সঙ্গে জড়িত। তাই আপনি নিঃসংকোচে আমাকে সবটা বলুন, নয়তো আপনিও নিশ্চয়ই জানেন যে কোন মহা বিপদের সম্মুখীন হতে চলেছে আপনাদের পরিবার। আমার কথায় বৃদ্ধের দু চোখ বেয়ে ফাল্গু ধারার মতো অশ্রু রাশি নেমে এলো। নিজেকে কিছুটা সামলে নিয়ে বৃদ্ধ বলতে শুরু করলেন, দেখো বাবা, তোমাকে আমি আগেও বলেছিলাম যে আমাকে সাধনার পথ থেকে সরে আসে সংসারের পথ বেছে নিতে হয়েছিল। কিন্তু কেন কেন আমার মতন মানুষ যে কিনা সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে বেরিয়ে পড়েছিল অজানার উদ্দেশ্যে, তাকে আবার সংসারের বন্ধনে আবদ্ধ হতে হলো? এ ঘটনা আজ থেকে প্রায় 40 বছরেরও আগের কথা। আমি তখন আমার গুরুর কাছে থেকে তন্ত্র শিক্ষায় কিছুটা হলেও শিক্ষা নিয়েছি। সাধনার প্রতি আমার সৃষ্টা ও শ্রদ্ধার কারণে গুরু আমার প্রতি তুষ্ট হয়েছিলেন। তিনি আমায় নির্দিষ্ট তিথিতে তন্ত্র শিক্ষায় দীক্ষিত করতে চেয়েছিলেন। আমিও ওই সময়ের জন্যই এতদিন অপেক্ষা করেই ছিলাম। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে সেই দিন আর আমার জীবনে এলোই না। যেহেতু দীক্ষা প্রাপ্ত হয়ে গেলে আমি আর সংসার জীবনে ফিরতে পারবো না, এমনকি বাবা মা কারো সাথেই আমার কোনো যোগাযোগ থাকবে না, তাই দীক্ষা নেওয়ার কিছুদিন আগে থেকেই আমার মনটা কেমন যেন বাড়ির জন্য, আমার গ্রামের জন্য কেমন কেমন করতে লাগলো। আমরা মুখে যতই বলি না যে আমরা সমস্ত কিছুই ছিন্ন করে ফেলবো সহজেই, সব বন্ধন সহজেই ছিন্ন করা যায়, কিন্তু বাস্তবে তা বড়ই কঠিন। তাই আমার ক্ষেত্রেও যখন সমস্ত কিছু ত্যাগ করার মুহূর্ত উপস্থিত হলো, তখন খালি মনে হতে লাগলো একটিবারের জন্য শেষবার হলেও গ্রামের সকলের সাথে, বাবা মার সাথে দেখা করে আসি। গুরুকে জানালাম। তিনি প্রথমে কিছুটা ইতস্তত বোধ করছিলেন, কিন্তু পরে আর কোনো তিনি কিছুই বলেননি। তো আমিও শেষবারের মতো মা বাবা এবং গ্রামের সকলের সাথে দেখা করার জন্য গ্রামে এসে উপস্থিত হলাম। আমাকে এতদিন পর পেয়ে বাবা মা থেকে শুরু করে গ্রামের প্রত্যেকেই যার পরনাই খুশি হয়েছিল। আমার বাবা ছিলেন আমাদের এই গ্রামের জমিদার বাড়ির তখনকার সময়ের কুলো পুরোহিত। আমি তো গ্রামে বেশি দিনের জন্য আসিনি। আমার উদ্দেশ্য ছিল শেষবারের মতো সকলের সঙ্গে দেখা করে আবার গুরুর কাছে ফিরে যাওয়া, কিন্তু তার হলো কই। আমি যখন গ্রামে এসে পৌঁছালাম তখন সেই সময় জমিদার বাড়ির একমাত্র কন্যা মাধবীলতার বিবাহের প্রস্তুতি চলছে। স্বাভাবিকভাবেই আমার বাবা মা আমাকে অনুরোধ করলেন যে আমি যেন সেই বিবাহের অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকি। জমিদার বাবু আমাকে বারংবার করেই অনুরোধ করেছিলেন। সর্বোপরি তিনিও আমায় যথেষ্ট স্নেহ করতেন। তো যথাসময়ে বিবাহের দিন উপস্থিত। গোটা গ্রাম যেন সাজো সাজো রবে মেতে উঠেছে, কিন্তু কে জানতো ওই দিনেই ঘটতে চলেছে এক মহা বিপদ। জমিদার বাড়িতে সমস্ত আয়োজন প্রস্তুত। গ্রামের প্রতিটা প্রজা এসে হাজির হয়েছে বিবাহ দেখতে, কিন্তু এসবের মাঝেই নেমে এলো দুশ্চিন্তার ঘন ঘটা। নির্দিষ্ট সময় অতিক্রম করার পরও পাত্র এবং পাত্রপক্ষের আসার কোনো লক্ষণ নেই, অথচ পত্র মারফত তারা খবর পাঠিয়েছিলেন যে তারা সঠিক সময়েই রওনা হয়ে যাবেন, আর বেশি দূরও নয় যে আমাদের গ্রামে আসতে তেনাদের অত সময় লাগবে। সবার মধ্যেই কেমন যেন একটা উদ্বিগ্নতা কাজ করতে লাগলো। জমিদার বাবুও কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন। সঠিক সময় যদি পাত্র এসে না পৌঁছায়, নির্দিষ্ট লগ্নে যদি বিবাহ না সম্পন্ন হয়, তাহলে তো তার কন্যা লগ্ন ভ্রষ্টা হবে। কোনো মেয়ের জীবনে তাদের সত্যি তীব্র অমঙ্গলজনক ব্যাপার। জমিদার বাবুর দুশ্চিন্তা আরো বেড়ে উঠতে লাগলো।
তিনি তার লাঠি আলো প্রজাদের পাঠালেন খোঁজ করতে। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে, কিন্তু কোনো খবরই আসে না। অবশেষে দুজন লাঠিয়াল হন্তদন্ত হয়ে যে সংবাদ নিয়ে আমাদের মাঝে হাজির হলো, সেই সংবাদ শুনে মুহূর্তের মধ্যে যেন পাল্টে গেল ওই জাঁকজমক পরিবেশ। কান্নার রোল নেমে এলো জমিদার বাড়ি জুড়ে। চারিদিকে শুধু হাহাকারের রব উঠল। লাঠিয়াল দুটো যে খবর নিয়ে এসেছিল তা হলো, তারা পাত্রপক্ষের খোঁজ করতে করতে নাকি গ্রামের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু সেখানে তারা যা দেখে তা দেখে মুহূর্তের জন্যই তারা ভাগ শক্তি হারিয়ে ফেলে। তারা দেখে পথের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে পড়ে রয়েছে একের পর এক মৃতদেহ। ঘন অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলোর দ্বারা সেই মৃতদেহগুলিকে শনাক্তকরণ করতে গিয়ে তারা দেখে মৃতদেহগুলি অন্য কারো নয়, জমিদার বাড়িতে আসা পাত্রপক্ষের সদস্যদের। তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জমিদার বাবুকে খবর দিতে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এমন সময় তাদের চোখ যায় ঘোড়া নিম গাছটার দিকে। সেখানে তারা যা দেখে তা দেখে তাদের গায়ে রক্ত হিম হয়ে যায়। ঘোড়া নিম গাছটার মগডালে পা ঝুলিয়ে বসে আছে এক বিভৎস দর্শন বিশালাকায় দানব। তার চোখগুলো ভাটার আগুনের মতো জ্বলছে। সে কর্মরিয়ে চিবিয়ে খাচ্ছে একটি মানুষের মাথা, আর মানুষটির মুন্ডহীন দেহটা পড়ে রয়েছে গাছের নিচে। দেহটা আর কারো নয়, স্বয়ং জমিদার কন্যার হবু স্বামী। 5 জনের লাঠিয়ালটার দলটার ওপর অতর্কিতেই ঝাঁপিয়ে পড়ে সেই বিশালাকায় দানবীয় পিশাচ। নিমেষের মধ্যে চিড়ে কুড়ে ছাড়খাড় করে দেয় প্রায় সকলকে। শুধুমাত্র ওই দুজন কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফিরে আসে জমিদারকে সমস্ত খবর জানানোর জন্য। এই খবর শোনার পর ভয়ে দুশ্চিন্তায় সকলে একেবারে সিটিয়ে যায়। জমিদার বাবু পাগলের মতো বিলাপ করতে থাকেন। এই মতাবস্থায় আমারও যে কি করা উচিত আমি বুঝে উঠতে পারছিলাম না। লাঠিয়াল দুজনের কথা শুনে এইটুকু বুঝেছিলাম যে পিশাচ কোনো সাধারণ পিশাচ নয়, এ সাক্ষাৎ ব্রহ্ম পিশাচ। কিন্তু আমার মনের মধ্যে তখন দানা বাজছিল এক সংশয়। কেন এই ব্রহ্ম পিশাচের করাল গাছে পড়ল এই জমিদার পরিবার? কোন প্রতিহিংসার বদলা নিতে চায় ওই পিশাচ? ইতিমধ্যেই উপস্থিত সকলের মধ্যে একটা চাপা গুঞ্জন খেলে গিয়েছিল। আমি তৎক্ষণাৎ বাবার কাছ থেকে সমস্ত কিছু জানলাম। এটা বলার পর বৃদ্ধ হাঁপিয়ে উঠেছিলেন। আমি তার দিকে জলের ঘটিটা এগিয়ে দিতে তিনি আকণ্ঠ জল পান করে আবার বলতে শুরু করলেন। বাবার কাছ থেকে তৎক্ষণাৎ আমি জানতে পেরেছিলাম এই নারকীয় আক্রমণের পেছনে লুকিয়ে আছে এক মর্মান্তিক ঘটনা। আমাদের গ্রামের এক প্রজা ছিলেন ভবতারণ মুখুজ্জে। পেশায় তিনিও ছিলেন পুরোহিত। এই ভবতারণ মুখুজ্জের একমাত্র ছেলে ছিল ভবেশ মুখুজ্জে, অর্থাৎ ভবা। তার মতো বদ প্রকৃতির ছেলে গায়ে আর দুটি ছিল না। সে আর তার সাঙ্গপাঙ্গদের জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকতো গোটা গ্রাম। কখনো কারো হাঁস মুরগি চুরি করে নেওয়া, তো কখনো কারো ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া। কোনো কিছুতে থেকেই সে বিরত থাকতো না। অবলা পশু পাখিদের ওপর অত্যাচার করে সে আনন্দ অনুভব করত। ভবেশ মাধবীলতার সমবয়সী ছিল। একই পাঠশালাতে তারা পড়ত। ভবেশের ছোট থেকেই মাধবীলতাকে খুবই পছন্দ, কিন্তু ওই রকম বজ্জাত ছেলেকে মাধবীলতা কোনো কালেই গুরুত্ব দেয়নি। অবশেষে মাধবীলতা যখন বিবাহ স্থির হলো, তখন ভবেশ যেন আরো পাগল হয়ে উঠল। সে কিছুতেই এই বিবাহের ব্যাপার মেনে নিতে পারছিল না। তাই হঠকারিতা করে সে মাধবীলতাকে একদিন প্রেম নিবেদন করে বসল। কিন্তু মাধবীলতা নিঃসংকোচে তা প্রত্যাখ্যান করলে ভবেশ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাধবীলতাকে যা তা বলে অপমান করল।
15 বছর বয়সের ছেলের ওইরূপ আস্পর্ধার কথা জানতে পেরে জমিদার তাকে ডেকে লাঠিয়ালদের দিয়ে বেত্রাঘাত করল, আর তার পরিবারের উদ্দেশ্য স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তারা যদি তাদের ছেলের ব্যবহারকে সংশোধন না করেন তাহলে তারা যেন এই গাঁ ছেড়ে চলে যান। গ্রামের বাকি প্রজারাও এই সিদ্ধান্তে সম্মতি দেয়, কিন্তু এরপরেই ঘটে গেল এক অকাল ঘটনা। তীব্র অসম্মানে তরুণ ও মাধবীলতার বিবাহ ঠিক হয়ে যাওয়ার তরুণ ভবেশ যেন একেবারে পাগল হয়ে গেল। তার সঙ্গীরাও তার সাথে মেশা বন্ধ করে দিল। তার বাড়ির লোক মনে করে যে একে উপনয়ন করিয়ে দিলে হয়তো আর ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো উল্টো। উপনয়নের 3 দিনের মাথায় ভবেশ সবার অলক্ষ্যে ঘর ছেড়ে পালিয়ে গেল। মানসিক বিকৃতির দরুন তীব্র আক্রোশ ও বাসনা নিয়ে এসে ওই ঘোড়া নিম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। এ ঘটনা ঘটে মাধবীলতার বিবাহের 1 সপ্তাহ পূর্বে। 2 4 করতে আমার এক মুহূর্তের জন্য অসুবিধা হলো না। ভবেশেরই অতৃপ্ত আত্মা তীব্র আক্রোশ নিয়ে ফিরে এসেছে ব্রহ্ম পিশাচ হয়ে, কিন্তু এর বিহিত ওই গ্রামে ওই মুহূর্তে যদি কেউ করতে পারত তা ছিলাম একমাত্র আমি। আমার গুরুর কাছ থেকে যথেষ্ট শিক্ষা পেয়েছিলাম, কিন্তু এত বড় মাপের অপশক্তিকে পরাস্ত করার সামর্থ্য আমার তখনও হয়নি। তীব্র অতৃপ্ত বাসনা নিয়ে সে মৃত্যুবরণ করেছিল। মরণের পর সেই অতৃপ্ত বাসনা সে চরিতার্থ করবেই। ওদিকে জমিদার বাবু পাগল হয়ে উঠেছিলেন, তার মেয়ে যে লগ্নভ্রষ্টা হয়ে পড়বে কিনা সেই চিন্তায়। আমি সকলকে জানিয়ে দিলাম যে সেই পিশাচের মোকাবিলা করতে আমি যাব। বাবা এ কথায় দুশ্চিন্তা প্রকাশ করলে আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম, গ্রামের এই দুরাবস্থায় যদি একজন প্রকৃত সাধক হয়ে আমি কিচ্ছু না করতে পারি তবে আমার এই সাধনার কি মূল্য। বাড়ি থেকে নিজের পোটলা আর 3টে লাঠি জোগাড় করে বেরিয়ে পড়লাম ওই স্থানের উদ্দেশ্যে। তোমাকে এত বছর পর এই ঘটনা বলতে গিয়েও আমার গায়ে কাটা দিচ্ছে। দেখো, যখন সেই স্থানে এসে পৌঁছালাম তখন রাত অনেক গভীর। জানি না কি পরিণতি হতে চলেছে আমার, কিন্তু গুরুর কাছ থেকে শেখা সর্বোত্তম তান্ত্রিক বিদ্যার আমি প্রয়োগ করব সেই পিশাচের উপর। ঘোড়া নিম গাছটার সন্নিকটে যখন পৌঁছালাম তখন একবারের জন্য হলেও গাটা কেমন যেন শিউরে উঠেছিল। হাতে ধরা মশালের আলোয় দেখলাম চারিদিকে ছড়িয়ে রয়েছে ছিন্ন ভিন্ন লাশ, আর নিম গাছটার মগডালটা মরমর শব্দ করে নড়েই চলেছে। দেখতে পেলাম এক দানবীয় পৈশাচিক প্রতিমূর্তি সেখানে বসে পা দুলিয়ে চলেছে। কি নিষ্ঠুর প্রতিহিংসাপরায়ণ দৃষ্টি তার! আমার উপস্থিতি টের পাওয়া মাত্রই সে প্রবল জিজ্ঞাসা নিয়ে ঝাঁপিয়ে পড়লো আমার উপর, কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। সাধনা মার্গের এক স্তরে এসে আমার গুরু আমাকে দান করেছিলেন এক বিশেষ কবচ। বলেছিলেন চরম মুহূর্ত এলে তবেই সেই কবচ যেন আমি ব্যবহার করি, আর সারা জীবনে আমি একবারই ওই কবচ ব্যবহার করার সুযোগ পাব। সেই পরিস্থিতিতে আমার ওই কবচ পরিধান করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সেই কবচ কিন্তু যে সে কবচ নয়, তা ছিল উগ্র নরসিংহ কবচ। সেই পিশাচ আমাকে স্পর্শ করার আগেই কবচের জোরে আমাকে ঘিরে থাকা এক অদৃশ্য শক্তিশালী বলয়ের প্রভাবে ছিটকে পড়ল। আবারও সে এগিয়ে আসলো তার ধারালো ফলার মতো নখ উঁচিয়ে, কিন্তু আবারও কবচের জেরে তার সমান পরিণতি হলো। আমি আর সময় নষ্ট করলাম না। বুঝতেই পারছিলাম এই কবচের দ্বারাই প্রতিহত হয়ে বারংবার তার শক্তি কমে আসছে। এটাই মোক্ষম সময়, যা করার আমাকে এখনই করতে হবে। শেষবারের মতন যখন ব্রহ্মপিশাচ আমার কবচের প্রভাবে নিম গাছটার তলায় ছিটকে পড়ল তখনই আমি এক মহা শক্তিশালী স্থান বন্ধন মন্ত্র জপ করতে শুরু করলাম, আর তার সঙ্গে সঙ্গে এই নিম গাছের 3 দিকে 3টি লাঠি পুঁতে দিলাম। সেই মহাশক্তিশালী স্থান বন্ধন মন্ত্রের জেরে ভবেশের অতৃপ্ত আত্মা কোনোভাবে ওই স্থান ছেড়ে বেরোতেই পারল না। কষ্টে ক্রোধে সে কর্কশ গর্জন করতে লাগলো।
আমি আরো প্রগাঢ় কণ্ঠে স্থান বন্ধন মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। অবশেষে পোটলার মধ্যে থেকে সেই কালো সুতো বার করে ভালোভাবে সেই 3টি লাঠির সাথে বেষ্টন করে দিলাম। আমার গুরু আমাকে যে মহাশক্তিশালী স্থান বন্ধন মন্ত্র শিখিয়েছিলেন তার জোর এতটাই যে যে কোনো পৈশাচিক শক্তি এক বিশেষ স্থানে অনির্দিষ্ট কালের জন্য সেই বন্ধনের প্রভাবে আটকা পড়ে থাকবে, যদি না সেই স্থান কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। সেই দিন থেকে ওই ঘোড়া নিম গাছেই আহত অবস্থায় তীব্র আক্রোশ আর হিংসা নিয়ে বাধা পড়ে যায় ব্রহ্ম পিশাচ। রাত তখন গড়িয়েছে অনেক। আমি যখন জমিদার বাড়িতে ফিরলাম তখনও তীব্র শোকের ছায়া চারিদিকে নেমে আছে। আমি তাদের সমস্ত ঘটনা খুলে বলাতে গ্রামবাসী এবং জমিদার মশাই সকলে খানিক হলেও উচ্ছ্বসিত হলেন, কিন্তু জমিদার মশাই নিজের কন্যার এমন পরিণতিতে কিছুতেই স্থির থাকতে পারছিলেন না। এমন সময় তিনি হঠাৎই আমার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যেন আমি তার কন্যাকে গ্রহণ করি। লগ্ন এখনো বাকি আছে, এরপর না হলে সে লগ্ন ভ্রষ্টা হবে। জমিদার বাবুর এই করুণ আকুতি আমি কিছুতেই রাখতে পারতাম না। আমার পথ তো ভিন্ন, সংসারের বেড়া জাল থেকে বেরিয়ে আমি সাধনার পথ বেছে নিয়েছিলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম বাবা মা সকল গ্রামবাসী সকলেই সজল নয়নে আমার দিকে তাকিয়ে আছেন। তারা যেন প্রত্যেকেই চান এই দুরাবস্থা থেকে তাদের গ্রামের মেয়েকে আমি রক্ষা করি, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। একদিকে সাধনার পথ, অন্যদিকে মনুষ্য কর্তব্য, কোনটাকে বেছে নেব কিছুতেই বুঝতে পারলাম না। অবশেষে মনুষ্য কর্তব্যের কাছে মাথা নত করতে বাধ্য হলাম। ভাগ্যের এমন পরিহাস এইভাবেই আমাকে আমার সাধনা থেকে বিরত করে সংসার ধর্মী করে তুলেছিল। তারপর থেকেই এই জমিদার বাড়ির সাথেই আমার যোগাযোগ। আমার স্ত্রী গত হয়েছেন বছর 10 হলো। তার সাথে এতগুলো বছর কাটিয়ে আমি এটাই বুঝেছি যে সংসার ধর্মের থেকে বড় ধর্ম কিছু হয় না। এ কথা আমার গুরু এককালে আমাকে বলেছিলেন। বেশ খানিকক্ষণ ধরে বলার পর বৃদ্ধ খানিক বিরতি নেওয়ার জন্য থামলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, সবই বুঝলাম নরেন্দ্রবাবু, যে পৈশাচিক শক্তিকে আপনি ওই ঘোড়া নিমের গাছের সঙ্গে স্থান বন্ধ করে বেঁধে রেখেছিলেন সে মুক্তি পেয়েছে। গতকাল রাতের আকস্মিক বজ্রপাতই এর মূল কারণ। তখন থেকে আমার মনের মধ্যে কেমন যেন কু ডাকছিল। লক্ষ্য করে দেখেছিলাম যে এই ঘটনার পর থেকে আপনার স্বভাব প্রকৃতিও কেমন যেন পাল্টে গেছে। তো আপনিও এই মহা বিপদের আঁচ করেছিলেন। এই বিপদ যে এত কালান্তক হয়ে ধেয়ে আসবে এত তাড়াতাড়ি তা হয়তো আমরা কেউই ভাবতে পারিনি। এখন ব্যাপার হচ্ছে, এই অপশক্তির হাত থেকে মুক্তির কি কোনো উপায় নেই? নরেন্দ্রমোহন বাবু খানিকক্ষণ চুপ করে থেকে ধরা গলায় বলে উঠলেন, ঠিকই বলেছ, এই বিপদের আজ আমিও করতে পেরেছিলাম, কিন্তু এই ভয়াবহতার ব্যাপারে আমি ভাবতেও পারিনি। ভবিষ্যের প্রেতাত্মার তীব্র আক্রোশ নিয়ে এতদিন ওই গাছের মধ্যেই বন্দী ছিল, আর এই ব্যাপারে শুধুমাত্র আমি ছাড়া কেউ জানতো না। এমনকি আমার সমসাময়িক যারা জানে তারা কখনোই কিছু বলবে না, কারণ আমার নির্দেশ ছিল এই ব্যাপারে কোনো কিছু আলোচনা না করার। আর আমার নির্দেশেই সেই দিন থেকেই ওই স্থানকে এড়িয়ে চলে এই সকল গ্রামবাসী। ধীরে ধীরে ওই জায়গার নাম হয়ে যায় ভবা পাগলার মাঠ। কিন্তু এখন সেই পিশাচ মুক্তি পেয়ে তার এতদিনের বাসনাকে চরিতার্থ করতে যা খুশি করতে পারে। আজই যদি তাকে সমূলে নিধন না করা যায় তবে আমরা হয়তো কেউ বাঁচব না। সে আমাদের সকলকে হত্যা করে সৌদামিনীকে ভোগ করবে, কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দিতে পারি না। আজ থেকে 40 বছর আগেও এই বাড়ির কন্যাকে আমি মহা বিপদের হাত থেকে রক্ষা করেছিলাম। আজ এই সময় দাঁড়িয়েও আমি আমার প্রাণ দিয়ে হলেও আমার নাতনিকে রক্ষা করব, কিন্তু তোমাকে আমাকে সাহায্য করতে হবে বাবা। তোমার সাহায্য ছাড়া কিছু সম্ভব নয়। আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলে উঠলাম, আমি প্রস্তুত।
কিন্তু কি করতে হবে আপনি আমাকে বলুন। বৃদ্ধ নরেন্দ্রমোহনের চোখের মধ্যে যেন খেলে গেল এক অসীম সাহস। তিনি বললেন, এ পিশাচকে সমূলে বিনাশ করতে আমাদের করতে হবে দেবী উগ্রচণ্ডীর সাধনা। চিন্তা করো না, আমার গুরু আমাকে শেষবারের সাক্ষাতে দান করেছিলেন দশমাতৃকা তন্ত্র আর কিছু বিশেষ সামগ্রী, যেমন বজ্র শলাকা, রুদ্রাক্ষের মালা। তিনি বলেছিলেন জীবনের এক সময় এসে এগুলোর দরকার পড়বে আমার, আমি যেন এগুলোকে আগলে রাখি। এতকাল বাদে এসে বুঝেছি তিনি কেন এমন বলেছিলেন। দেখো, আমি সংসারের মধ্যে থাকা মানুষ, তাই আমার একার পক্ষে ওই সাধনা করা সম্ভব নয়। তুমি প্রকৃত সাধক মানুষ, তোমাকেই করতে হবে এই অমোঘ যজ্ঞ, আর তুমি হতে পারো এই অমোঘ যজ্ঞের মূল ব্রতী। এই সকল কথা শুনে আমি একটাই কথা বললাম, আমি প্রস্তুত। রাত গভীর, আকাশ যেন পুঞ্জীভূত ঘন মেঘে আচ্ছন্ন, ঝলকে ঝলকে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন কোনো ভয়াল শক্তির আগমন বার্তা দিচ্ছে। গ্রামের চণ্ডী মন্দিরের সামনে বসে আমি তারানাথ তান্ত্রিক, মাটিতে তান্ত্রিক রীতিতে আঁকা চক্রের ভেতরে ধ্যানস্থ। আমার চারপাশে ঘি, কাঠ, রক্তচন্দন, কুশ ঘাস, শ্মশান ভস্য, গোমেদ আর রক্তবর্ণ তেল কপালে মেখে প্রস্তুত বসে আছেন বৃদ্ধ নরেন্দ্রমোহন। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় দুলে উঠছে নিম গাছের পাতাগুলো। অন্ধকারের গায়ে হালকা শিহরণ বইছে। নরেন্দ্রমোহন গম্ভীর গলায় বলে উঠলেন, তোমার উপস্থিতি এখন দেবীর আহ্বানের পূর্ব শর্ত। আমার সাধনা শক্তি একা যথেষ্ট নয়। আজকে রাতে যদি দেবী জাগ্রত না হন, তবে আমাদের কারোরই আর সূর্যোদয় দেখা হবে না। আমি ত্রিনয়ন স্মরণে চোখ বন্ধ করলাম। দেবী উগ্রচণ্ডী, সংহারকারিণী, রক্তে পিপাসু, ত্রিশূল ধারিণী, অশুভ শক্তির বিনাশের জন্যই তো তোমার আরাধনা। আজ রক্তপাত হবে, হোক তা পিশাচের, না হয় আমাদের। মন্দিরের ধূপকাঠির ধোঁয়া ধীরে ধীরে মেঘের মতো ঘন হয়ে উঠছে। মোহনবাবু পোঁটলা খুলে বের করলেন সেই প্রাচীন তন্ত্রগ্রন্থ, দশ মহাবিদ্যা মাতৃকা বিদ্যাপীঠ। পুঁথির পাতাগুলো এত পুরনো যে ছুঁলেই গুঁড়ো হয়ে যাবে মনে হয়, কিন্তু প্রতিটি শ্লোক যেন আগুনের মতো জীবন্ত। এই পুঁথি, এই দশমাতৃকা মহাবিদ্যাপীঠ পুঁথি আমি গুরু সেবাস রাম তান্ত্রিকের কাছ থেকে পেয়েছিলাম, যার মধ্যে দেবী উগ্রচণ্ডীর পূজা, আহ্বান ও পিশাচ বধের নিখুঁত পদ্ধতি লেখা আছে। কাঁপা গলায় বললেন তিনি, তাহলে শুরু করি। সময় ফুরিয়ে যাচ্ছে, রাত যত গাঢ় হচ্ছে ভবেশের পিশাচী শক্তি তত প্রবল হয়ে উঠছে। ঘণ্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ, রক্ত চন্দনের তিলক, শুরু হলো দেবীর আহ্বান। শ্মশান ভস্য ছড়ানো মাটিতে আমরা অঙ্কন করলাম উগ্রচণ্ডীর ত্রিকোণ যন্ত্র। তার মধ্যে বসানো হলো পঞ্চমুণ্ডির আসন। মোহনবাবু উচ্চারণ করলেন, ওং রিং উগ্রচণ্ডিকায় নমঃ। আমি যুক্ত করলাম, উগ্ররূপে মহাদেবী সংহার কর্মে শুভে আহানিয়ামি তামহং রক্তপান পরায়ণে। অতঃপর কেঁপে উঠল মন্দির চত্বর, যেন ভূমি নিজেই প্রতিবাদ জানাচ্ছে। আগুনের শিখা ধীরে ধীরে রক্তাভ রূপে লাল জ্বালায় পরিণত হলো। সেই শিখার কেন্দ্র থেকে উঠে এলেন তিনি, দেবী উগ্রচণ্ডী। যা আমি দেখলাম তা ভাষায় প্রকাশ করা যায় না।
অগ্নির মতো লাল দীপ্তি তার সারা দেহ জুড়ে। 10টি বাহুতে 10 রকমের অস্ত্র, ত্রিশূল, খড়গ, চক্র, গদা, বড়া ভয় মুদ্রা। তার কণ্ঠে রক্ত পিপাসু খোপের মতো কাঁচা মুন্ডমালার মালা, কপালে আগুন রঙা চন্দন, গাত্রে শ্মশান ভস্য লেপা এবং চোখ দুটিতে যেন যুগ যুগ ধরে জমে থাকা ক্রোধের দীপ্তি। তার প্রতিটি পদক্ষেপে যেন মাটি কাঁপিয়ে তুলছে। আমি অবনত হয়ে বললাম, জগন্মাতা, ভবেশের পিশাচী আত্মা আজ মুক্ত হয়ে এই জমিদার বংশের বিনাশের জন্য এসেছে। তার মৃত্যু হয়েছিল প্রচণ্ড বাসনা এবং প্রতিহিংসা নিয়ে। তার মোহভঙ্গের একমাত্র উপায় আপনারই করাল রূপ। দেবী হুঙ্কার দিয়ে বললেন, সেই পিশাচ আজ সংহারের যোগ্য, তার রক্তই হবে আমার তুষ্টি। ঠিক তখনই জমিদার বাড়ির দক্ষিণ দিক থেকে উঠল এক অস্বাভাবিক গর্জন। আমি বুঝতে পারলাম সে এসেছে, ভবেশ ব্রহ্ম পিশাচ রূপে। তাকে প্রথম দেখে মনে হলো যেন মানবাকায় পিশাচ, কিন্তু তার দেহ ছিল দীর্ঘ, শুকনো, অস্থি মজ্জাহীন, আর সেই দেহ থেকে বের হচ্ছিল কালো ধোঁয়া। মুখে অর্ধগলিত মাংস, চোখ দুটি রক্তের মতো টকটকে লাল, হাতের আঙুলগুলো অতিরিক্ত লম্বা ও বাঁকা। এক অশুভ বিস্ফোরণের মতো এগিয়ে আসছিল সে, যেন এক দানবীয় শক্তি ধেয়ে আসছে সর্বনাশের বার্তা নিয়ে। আমি আর মোহনবাবু তার প্রবেশ রুখে দাঁড়ালাম। আমরা স্থাপন করেছিলাম এক ত্রিকোণ বলয়। রক্তাক্ত রুদ্রাক্ষের 3টি দানা মাটিতে পুঁতে সৃষ্টি করেছি শক্তির সীমা। সে যখন বলয়ের ভেতর ঢুকতে উদ্যত হলো, দেবীর শক্তি তাকে ছিটকে ফেলে দিল। আমি বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠলাম, ভবেশ, আজ তোমার বাসনার শেষ দিন। এবার তুমি মৃত্যুবরণ করবে সংহারের চিরস্থায়ী শৃঙ্খলে। পিশাচ তখন আমার দিকে ঝাঁপিয়ে এলো। মোহনবাবু ও আমি উদ্যত কণ্ঠে জোরে জোরে উচ্চারণ করলাম দেবীর অমোঘ মন্ত্র, ওং উগ্র চণ্ডিকায় নমঃ। ছেদায় ছেদায় বিতারায় বিতারায়, দহ দহ নাশয় নাশয় সাহা। ওং রিং উগ্র চণ্ডিকায় নমঃ। ছেদায় ছেদায় বিদারাং বিদারাং, দহং দহং নাশং নাশং স্বাহা। সেই মুহূর্তে দেবী উগ্রচণ্ডী দশভুজা করাল রূপিণী আগুনের শিকার মতো ছুটে গেলেন পিশাচের দিকে। আমি দেখলাম তার এক হাতে খড়গ, অন্য হাতে ত্রিশূল। তিনি লাফিয়ে উঠে ত্রিশূল বিদ্ধ করলেন ভবেশের বুক। এক আর্তনাতে কেঁপে উঠল চারিদিক। দেবী তার খড়গের এক প্রহারেই পিশাচের মস্তক বিচ্ছিন্ন করলে তার দেহ থেকে। তার কালো ধোঁয়াময় আত্মা যেন ছটপট করেও পালাতে পারল না। দেবী সেই রক্তাক্ত মস্তকটি হাতে তুলে নিয়ে উচ্চারণ করলেন, তারপরই অগ্নিযজ্ঞের শিখায় অদৃশ্য হলেন তিনি। আর এক প্রবল বিস্ফোরণে ভবেশের দেহ, আত্মা সবকিছুই ছাড়খাড় হয়ে গেল। আলো আসতে শুরু করল। দূরে মোরগ ডাকছে। চারিদিকে শান্তি। পিশাচ নেই, ভবেশ নেই। মোহনবাবু এক পাশে বসে পড়লেন, ক্লান্ত মুখে বললেন, ঠাকুর মশাই, দেবীর কৃপায় আর তোমার সাহায্যে শেষমেশ আমি আমার রক্ত সম্পর্কের কাউকে আবারও রক্ষা করতে পারলাম। আমি শান্ত স্বরেই বললাম, সংহারই যখন আশীর্বাদ হয়ে ওঠে তখন দেবীর তাণ্ডবও তৃপ্তি দেয়। চণ্ডী মন্দিরের ধূপের গন্ধ এখনো বাতাসে ভাসছে, আর দূরে
মেঘের গায়ে সোনালি সূর্য রশ্মি ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। পিশাচের বিনাশের পর গোটা গ্রাম হঠাৎ করেই হাঁপ ছেড়ে বাঁচল। জমিদার বাড়ির প্রাসাদ প্রতিম ঘরগুলোতে আলো জ্বলে উঠল। প্রহরীদের মুখে ফুটে উঠল সেই বহুদিনের নিশ্চিন্তির দীপ্তি। ভবেশের অভিশপ্ত ছায়া এখন অতীত, আর তার স্মৃতি যেন ধীরে ধীরে মুছে যেতে থাকলো মাটি আর বাতাস থেকে। আমি তখনও গ্রামের মাটিতে ছিলাম, চণ্ডী মন্দিরের পাশে এক নিস্তব্ধ আরাম ঘর খুঁজে নিয়েছিলাম নিজের মতো করে। ওই কয়েকটা দিন আমি শুধু চোখ মেলে দেখেছি মানুষের ভয় আবার কেমন করে সাহসে পাল্টে যায়, অন্ধকার কেমন করে আলোয় পরিণত হয়। নরেন্দ্রমোহন তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এক অভিভাবকের মতো। আমি গ্রামের লোকজনকে কিছু তান্ত্রিক রীতির সহজ পাঠ দিলাম, আত্মরক্ষা, আত্মশুদ্ধি আর সংকটে স্থির থাকার সহজ উপায়। ওরা বিস্ময়ে শুনত, প্রশ্ন করত, কখনো কখনো থমকে যেত। নিজের আত্মাকে আলোর খোঁজ নিজেকেই দিতে হয়। অবশেষে নির্ধারিত সেই শুভ ক্ষণ এলো। দেবীর পুজোর পর সৌদামিনী ও সুরেন্দ্রের বিবাহ সম্পন্ন হলো। আমি নিজে উপস্থিত থেকে তাদের বিদায় দিলাম, ওদের কপালে চন্দনের তিলক আঁকলাম। মনে হলো যেন আমার নিজের সন্তানদের আশীর্বাদ করছি। আমি বলেছিলাম, সৌভাগ্য যেন চিরকাল তোমাদের সঙ্গী হয়। সংসার শুধু দেহের নয়, আত্মার বন্ধন, আর সেই বন্ধনের পবিত্রতা রক্ষা করাই সবচেয়ে বড় তপস্যা। সৌদামিনী কাঁদতে কাঁদতে আমার পায়ে হাত রাখল। সে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু চোখের জলে স্বর কেটে যাচ্ছিল। শেষমেশ ফিসফিস করে বলল, আপনার আশীর্বাদ না থাকলে আমরা যে বেঁচেই থাকতাম না মহাশয়। আমি শুধু মৃদু হেসে বলেছিলাম, বাঁচানোর কাজ আমার ছিল না, দেবী বাঁচিয়েছেন, আমি শুধু তার ইচ্ছার বাহক। সেই সন্ধ্যায় উৎসব শেষ হলে আমি চুপচাপ রওনা দিলাম। কোথাও গন্তব্য ছিল না, যেমন থাকেও না। একটা পুরনো বটগাছের নিচে দাঁড়ালাম। মাথার উপর আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ, কাঁধে আমার পুরনো থলে, যার মধ্যে রয়েছে নরেন্দ্রমোহন বাবুর থেকে প্রাপ্ত সেই অমোঘ পুঁথি, দশমাতৃকা তন্ত্র। আমি জানি এই পৃথিবীতে আমাদের মতো সাধকদের নির্দিষ্ট কিছু কাজ থাকে, যেগুলো শেষ হওয়ার পরে আবার আমাদের অজানার উদ্দেশ্যে বিলীন হয়ে যেতে হয়। আর তেমনি এক সন্ধ্যায় দেবীর আশীর্বাদ বুকে নিয়ে আমি আবার রওনা হলাম অজানার পথে, যেখানে হয়তো অপেক্ষা করছে আর এক ঘটনা, আর এক অন্ধকার। একটানা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বলা ঘটনা শুনছিলাম। ঠাকুরমশাইও যেন আজ এই ঘটনা বলতে গিয়ে একেবারে স্মৃতির গহীনে হারিয়ে গিয়েছিলেন। ঘটনার গুরুত্ব এতটাই যে আজ বলতে বলতে তিনিও থামেননি, আর কিশোরী সেনও কোনো হাজগুবি প্রশ্ন আর করেনি। এখন একখানা পাসিং শো ধরিয়ে তারানাথ চোখ বন্ধ করে মনের সুখে সুখ টান দিয়ে চলেছেন। আমরা ওনাকে প্রণাম করে আজকের মতো বিদায় নিতে যাচ্ছিলাম, ঠিক তখনই তিনি চোখ খুলে বললেন, বুঝলে বিভূতি,
জীবনে সব থেকে বেশি কষ্ট আমরা তখনই পাই যখন আমাদের অধিকারের জিনিস, আমাদের ভালোবাসার জিনিস আমাদের থেকে কেড়ে নেওয়া হয়। আর মানুষ তার অধিকার ও ভালোবাসার জন্য শুদ্ধ সব কিছুর সাথেই মোকাবিলা করতে পারে। তবে হ্যাঁ, উদ্দেশ্য হতে হবে সৎ, নরেন্দ্রমোহন বাবুর মতো, মোটেও ভবেশের মতো নয়। এখন তোমরা তবে এসো, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম আজ। কিশোরীর আবার এত কিছু একসঙ্গে হজম হবে না। এই কথা শুনে আমি ও কিশোরী দুজনেই হো হো করে হেসে উঠলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন শুভায়ুর কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম পিশাচের প্রতিশোধ গল্পের অন্তিম পর্ব। চরিত্রায়নে কথক গোরা, বিভূতি ও নরেন্দ্রমোহন শুভায়ু, কিশোরী ও শ্যামল সোমেশ, তারানাথ তান্ত্রিক রূপম, অনাদিমোহন ও নিরু আবির, জমিদার মশাই সুরঞ্জন, রঘুবীর বাবু রাহুল রায়, দেবী উগ্রচণ্ডী শান্তনা, সৌদামিনী নন্দিতা, গাড়োয়ান অরিজিৎ, অন্যান্য চরিত্রে আবির, অর্ক, নন্দিতা, শান্তনা, রূপম। সাউন্ড ডিজাইন সোমেশ, পোস্টার ডিজাইন সৌরভ, সমগ্র পর্ব পরিচালনায় শুভায়ু। এরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উড়তে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল। গল্পেরা বেঁচে থাকুক কানে কানে।